ঠিক আছে। না না আসসালামু আলাইকুম আমার আদরের ছোট্ট ভাই আপুরা সবাইকে সালাম। তো আমাদের বল্টু ও কিন্তু ১ম এই জিজ্ঞাসা করেছে যে সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ফেসবুকে সাউন্ড হালকা কম হতে পারে। ইউজ হেডফোন। তোমরা সবাই পরিষ্কারভাবে শুনতে পাচ্ছ কিনা? ওকে, ওয়েব অ্যাপে লাইভ হচ্ছে। ওয়েব অ্যাপে যারা রাবেয়া, যারা আমার সাইকেল ৪ এর স্টুডেন্ট, তোমরা ওয়েব অ্যাপে কিন্তু চাইলেই যুক্ত হতে পারবা। এটা কিন্তু আমাদের পেইড ব্যাচের ক্লাস। আমরা একটা ক্লাস মনে হলো যে সবার সাথে শেয়ার করি। অনেকদিন ডিএমসি ড্রিমার্স গ্রুপে অনেকদিন আমি লাইভ ক্লাস নেই না। আমার মনে হলো যে অনেকদিন পর ডিএমসি ড্রিমার্স গ্রুপে লাইভ ক্লাস নেওয়া যেতে পারে। তো সবাইকে আজকের ক্লাসে আমি স্বাগতম জানাচ্ছি। আচ্ছা, আমি কিন্তু ওয়েব অ্যাপে লাইভ দিয়েছি। ওয়েব অ্যাপে কেন লাইভে যুক্ত হতে পারছো না আমি জানি না। কোথাও কোনো অসুবিধা আছে কিনা তাও জানি না। একবার শুধু চেক করে নাও। ওয়েব অ্যাপে কি আমি ভুল কিছু লাইভ দিলাম নাকি? ওয়েব অ্যাপে কি ভুল লাইভ দিয়েছি? একটু সবাই দেখো তো মেহেরাব দেখতে পাচ্ছ কিনা? আমি কি ২৪ ব্যাচে লাইভ দিয়ে দিছি নাকি? অর্ণব তোমরা কি আল রাশেদ তোমরা কি ২৪ ব্যাচের? অর্ণব কি খবর বলো তো? আমরা কি ভুল লাইভ দিয়ে দিয়েছি? একটু ওয়েব অ্যাপে যারা যুক্ত হয়েছো, ওয়েব অ্যাপে কি ইস্যু বলো তো? ওয়েব অ্যাপে তো আমি লাইভে যাচ্ছি। আচ্ছা, আচ্ছা একটা ছোট্ট ভুল হয়েছে। চ্যাপ্টার 7 এর জায়গায় চ্যাপ্টার 9, চ্যাপ্টার 7 এর জায়গায় চ্যাপ্টার 9 হয়ে আছে। অতিরিক্ত সাউন্ড কম। আচ্ছা, তুমি তোমার ফোনে শোনো তো। এবার আপডেট করেছি ক্লাস নাম্বার 9 পেপার 2। চেক করো তো ওয়েব অ্যাপে, ওয়েব অ্যাপে চেক করো। যারা ওয়েব অ্যাপে আছো, ভাইয়া সাউন্ড অনেক কম, এটা একাডেমিক ক্লাস। ওয়েব অ্যাপে যে আল রাশেদ এবং অর্ণব সাহা, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছো? তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ কিনা? আচ্ছা, আমি আমার ফোন থেকে চেক করছি সাউন্ডের কি খবর। শোনো তো রিফাত, তোমার ফোনে কি অবস্থা? কম, একদমই কম। আমার এখানে সাউন্ড মোটামুটি ক্লিয়ার। মোস্তফা ক্লিয়ার, অর্ণব তোমরা 25 ব্যাচে তাই তো? আমার এখানে আইফোনে সাউন্ড আরেকটু বাড়ে দাও। ওয়েট, সাউন্ডের ইস্যুটা দেখছি। ক্লিয়ার। ওয়েব অ্যাপে সাউন্ডে কোনো সমস্যা নাই। আমাদের ফেসবুকে কোথায় আইফোন আর কোথায় অ্যান্ড্রয়েড? সাউন্ড কি কিছুটা বেড়েছে? ইলমা বলেছে ওয়েব অ্যাপে সাইকেল চার না। হ্যাঁ হ্যাঁ, তা পসিবল না। সাউন্ড অতটাও কম না। আচ্ছা, শুনতে তো পাচ্ছ, তবে ওয়েব অ্যাপের মতো খুব একটা ভালো সাউন্ড না। আমরা আসলে অনেক সময় ফ্রি লাইভ গুলো জুমের মাধ্যমে করতাম, কিন্তু ফেসবুক গত এপ্রিলে জুমের মাধ্যমে ফেসবুকে লাইভ করা বন্ধ করে দিয়েছে। ঠিক আছে ভাইয়া, আমরা অ্যাডমিশন ক্যান্ডিডেটরা কি এই ক্লাসটা করবা না? অ্যাডমিশন ক্যান্ডিডেটরা পড়তে যাও। আমরা আজকে যে চ্যাপ্টারটা পড়া শুরু করব, কথা না বাড়াই, আমরা আজকে চলন এবং অঙ্গ চালনে 4টা টপিক পড়বো। আজকে সম্পূর্ণ পেশি নিয়ে আলোচনা। তো যারা যে এই ব্যাচে যুক্ত আছো, তোমরা যদি আগামী 1 ঘন্টা মনোযোগ দিয়ে ক্লাস করো, এই টপিকের উপর তোমাদেরকে আমি বস বানিয়ে দিব। কোন টপিকের উপরে? আমাদের শরীরের মাংস নিয়ে আমরা আজকে পড়বো পেশি নিয়ে। তোমার শরীরের আমরা আজকে পড়বো পেশি নিয়ে। পেশি। তো আমরা আজকে পেশি নিয়ে পড়ালেখা করব এবং তোমাদেরকে সবাইকে পেশির উপরে বস বানিয়ে দিব। তো চলো কথা না বাড়িয়ে আমরা পড়ালেখা শুরু করি। তোমাকে যদি কেউ জানতে চায়, যদিও এটা বইয়ের মধ্যে নাই, আমাদের শরীরে পেশির সংখ্যা কতগুলা? যদিও এটা হিসাব করা সম্ভব না, কারণ অনেক রকমের পেশি। তো যদিও তারপরে বিজ্ঞানীরা একটা হিসাব করেছেন যে আমাদের শরীরে পেশি কতগুলা। যদি কেউ বলতে পারো, বলতো। আমাদের শরীরে হেডফোন দিলে সাউন্ড তেমন সমস্যা করছে না। ভেরি গুড। ওকে, কেউ কি আমাকে বলতে পারবা
যে হাউ মেনি পেশিস আর দেয়ার, কতগুলো পেশি আছে। দেখি রাজ সরকার বলো তো আমাদের শরীরে পেশি কতগুলো, বা স্কেলেটাল পেশি কতগুলো আমরা পড়বো। 3 রকমের পেশি আছে, ঠিক আছে, কিন্তু সংখ্যা কতগুলা? কারো কি আইডিয়া আছে? ওকে, তাহলে আমরা এইটা চলো বিসমিল্লাহ বলে শুরু করি। দুই একজন অনেকেই উত্তর দিচ্ছে, দুই একজন গুগল করে, আচ্ছা, দুই একজন গুগল করে উত্তর দিচ্ছে। আমরা পড়বো আমাদের শরীরে পেশি বলতে আমাদের শরীরে মাংস। আমরা যদি ছবিটার দিকে তাকাই, চলো শুরু করি আমাদের পড়া। এই যে মানুষটা, এই মানুষটার শরীর থেকে আমরা চামড়া খুলে নিয়েছি, তোমরা সবাই তাকায় দেখো, এর শরীর থেকে আমরা চামড়া খুলে নিয়েছি। চামড়া খুলে নেওয়ার পর এইগুলা হলো ভাইয়া মাংস। তোমার যে পায়ের উরু আছে, উরু, বা আমরা যেটাকে বলি চরু, তাকায় দেখো, এইটা একটা মাংস, এইটা একটা মাংস, এইটা একটা মাংস, দেখো এগুলো শুধু মাংস আর মাংস। তারপরে দেখো আমরা যে বলি না পেটের মধ্যে যারা জিম করে, এই যে তাকায় দেখো জিম করে অ্যাপস তৈরি করে, এইটা একটা মাংস, এইটা একটা মাংস। তোমার বুকের মধ্যে তুমি যদি তাকাও, এই যে অনেকে সালমান খানের বডি দেখবা, সালমান খান দেখবা এই জায়গায় মাংসটাকে নড়াচ্ছে। তোমরা অনেকেই এরকম সিনেমাতে দেখেছো। কয়েকদিন আগে আমাদের বাংলাদেশের কিং খান শাকিব খান, দেখবা যে ও এরকম একটা নকল মাংস লাগাইছে। এই মাংসটা তোমরা, তোমাদের সবারই কিন্তু, তোমার আমার সবারই এই মাংসটা আছে। তারপর হাতের মধ্যে দেখো টাচ করলে এই যে এই মাংসটা, সাবাস, এই যে মাংসটা, এটা এই মাংসটা। তারপর আমরা যে এই রকম করি, এই যে ফুলাচ্ছি, এই যে দেখো এটা এই মাংসটা, দেখতে পাইলাম, এই যে এই মাংস দুইটা হলো ওই মাংসটা। তো এগুলো আমাদের শরীরের মাংস। তারপরে দেখো এই যে মুখের মধ্যে, মুখের মধ্যে কতগুলো মাংস। এই যে দেখো এই মাংসটা, এই মাংসটা আছে বলে তুমি তাকায় দেখো, এই মাংসটা আছে বলে তুমি চোখকে এই রকম ভাবে বন্ধ করতে পারো একদম। এবং চাইলেও কেউ, তুমি যদি জোরে চোখ বন্ধ করে রাখো, আর একদম চাইলেও তোমার চোখ খুলতে পারবে না। দেখো এইটা। আবার এই যে ঠোঁটের চারপাশে এই মাংসটা আছে, ঠোঁটটা না কিন্তু ঠোঁটের চারপাশে এইটা আছে বলে চাইলেও কেউ তোমার মুখ খুলতে পারবে না। এবং ছোট্ট বাচ্চারা, একদম ছোট বাচ্চারা, 1 বছরের বাচ্চা, তুমি ওদেরকে জোর করে খাওয়াইতে যাও, দেখবে যে ও কথা বলবে না, কিন্তু মুখ বন্ধ করে রাখছে। সেটা হলো এই মাংসটার জন্য। আবার গালের মধ্যে আমাদের মাংস আছে, দেখো এই যে টাচ করলাম, গালের মধ্যে মাংস আছে যেটা দিয়ে আমরা এইরকম গাল ফুলাইতে পারি, তাই না? তো আমাদের শরীরে এইরকম অনেকগুলো মাংস আছে। এবং এই যে মাংসগুলা যেগুলো হাড্ডির সাথে লাগানো, এবং যেগুলোকে আমরা মাংস বলি, প্রিয় ভাইয়া আপুরা, বা যেই মাংসগুলা তুমি বাজার থেকে কিনে আনো, গরুর মাংস, খাসির মাংস, মুরগির মাংস, যেই মাংসগুলো আমরা খাই, এই মাংসগুলোকে মাংস তো আমরা বলি। তো যেগুলাকে আমরা মাংস বলি, এইগুলাকে বায়োলজির ভাষায় আমরা সেগুলাকে বলি পেশি। যেগুলোকে আমরা মাংস বলি, বায়োলজির ভাষায় আমরা সেগুলাকে বলি পেশি। এবং এই পেশিগুলাকে বলা হয়, এই পেশিগুলাকে বলে ঐচ্ছিক পেশি। এই যেই পেশিগুলা হাড্ডির গায়ে লাগানো থাকে এবং যেই পেশিগুলো আমরা খাই, এগুলা প্রত্যেকটাই তোমার ইচ্ছার উপর নির্ভর করে। যেমন দেখো, চোখ বন্ধ করতে চাও, এই যে চোখ বন্ধ করতে চাও, জুবাইর না করলেও চলবে, পরবর্তী টান দিয়ে দেখে নিতে পারো। তো দেখো চোখ বন্ধ করতে চাও, এটা তোমার ইচ্ছার উপরে। গাল ফুলাইতে চাও, তোমার ইচ্ছার উপরে। তারপরে এই যে মুখ বন্ধ করতে চাও, তোমার ইচ্ছার উপরে। হাত এরকম করতে চাও। তাহলে এই পেশিগুলো যেগুলো আমরা মাংস হিসাবে খাই, সেগুলা ঐচ্ছিক পেশি। এবং এই পেশিগুলোর, তোমরা সবাই কমেন্ট করো তো, এই পেশিগুলোর কালার কি? সবাই কমেন্ট করো তো, ছবির দিকে তাকায় বলো এই পেশিগুলোর কালার কি, রং কি? এটাই কিন্তু সত্যিকার একটা মানুষের ছবি কিন্তু এরকম। ভেরি গুড, ওয়েব অ্যাপে মাহারেব বলেছে এই পেশিগুলোর কালার হলো রেড। তার মানে এগুলোকে বলা হয় রেড মিট। দেখো, তুমি দেখবা তোমাকে বলা হবে রেড মিট কম খাবেন। যখনই বয়স বেশি হবে, রেড মিট কম খাবেন, লালে লাল বাবা শাহজালাল। তো দেখো এইগুলো হলো লাল পেশি। তাহলে আমাদের শরীরের মূল পেশি বলতে যেই মাংসগুলাকে বোঝানো হয়, সেইগুলা কিন্তু ভাইয়া এইগুলা ঐচ্ছিক পেশি। এবং মাংস বলতে যেটা বোঝানো হয় সেটা কিন্তু এইটা। তুমি যে জিমে যাবা, তুমি যে জিমে যাবা, তুমি যে জিম করো, সেই জিমে যেই পেশিগুলো তুমি তৈরি করো, সেগুলো হলো এই ঐচ্ছিক পেশিগুলা। এবং আমরা যদি হিসাব করতে চাই, আমাদের শরীরে আমরা এই পেশিগুলাকেই হিসাব করি। এবং এই রকম পেশি আমাদের শরীরে বলা হয় 640টা থেকে 800টা পেশি আছে এরকম। 640 থেকে 800 একদম ফিক্সড হিসাব করা
কিছুটা টাফ। তো এরকম 640টা সাব্বির বাই বাই 24 ব্যাচে সাব্বির পড়ালেখায় ফোকাস করো, দিনরাত 24 ঘন্টা পড়তে থাকো। এইচএসসি 24 ব্যাচ দিনরাত 24 ঘন্টা পড়তে থাকো, যতক্ষণ জেগে থাকবো ততক্ষণ পড়ালেখা করবা। আর এই ক্লাসটা পরবর্তীতে যদি সম্ভব হয় একবার রিভিউ করে নিও, কারণ যা পড়াবো তাই কোনো না কোনো জায়গায় তুমি সেই তথ্যটি তোমার কোনো না কোনো জায়গায় কাজে লাগবে। তাহলে দেখো আমাদের শরীরে মাংস বলতে আমরা এই ঐচ্ছিক পেশিগুলোকে বুঝি, যেইটা আমার ইচ্ছার উপরে নির্ভর করে, যেইটা তোমার ইচ্ছার উপরে নির্ভর করে। এবং তোমাদেরকে একটা মজার তথ্য দিতে চাই, তো এই পেশিগুলা আমাদের ইচ্ছার উপর নির্ভর করে। তাহলে এইগুলা যদি ঐচ্ছিক পেশি হয়, তাহলে এমন কিছু 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 পেশি নিশ্চয়ই আছে যেইগুলা আমার ইচ্ছার উপর নির্ভর করে না। তাহলে যেইগুলা আমার ইচ্ছার উপর নির্ভর করে না সেইগুলাকে বলে অনৈচ্ছিক পেশি। তাহলে এইটা হলো ঐচ্ছিক পেশি। ঐচ্ছিক পেশির অপর নাম মাংস, যেটা আমি বাজারে কিনি, যেটার অপর নাম রেড মিট, যেটার সংখ্যা 640 থেকে 800। এইটুকু তথ্য আশা করি ব্রেনের মধ্যে সেট হয়েছে। আচ্ছা, তাহলে ঐচ্ছিক পেশির বিষয়ে আমরা জানলাম। তো আমাদের যদি ঐচ্ছিক পেশি থাকে, তার মানে আমাদের শরীরে এমন কিছু পেশি আছে যেগুলো আমাদের ইচ্ছার উপর নির্ভর করে না, এদেরকে বলে অনৈচ্ছিক পেশি। এই অনৈচ্ছিক পেশি কোথায় থাকে? এই অনৈচ্ছিক পেশি থাকে আমাদের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, আমাদের হার্টের মধ্যে। এই হলো আমাদের হার্ট। আমরা তো এইভাবেই হার্টকে চিনি, আমাদের হৃৎপিণ্ডের মধ্যে। ভাইয়া, আমাদের হৃৎপিণ্ডের মধ্যে অনৈচ্ছিক পেশি থাকে, এবং এই হৃৎপিণ্ডের অনৈচ্ছিক পেশিকে বলা হয় হৃদ হৃদ পেশি। এটাকে বলা হয় হৃদ পেশি। এবং প্রিয় ভাইয়া আপুরা, এই হৃদ পেশির কাজ কি? প্রত্যেক মুহূর্তে হাত থেকে পাম্প করা, পাম্প করে তোমাকে বাঁচায় রাখা। এবং তুমি খেয়াল করো তো, এই হৃৎপিণ্ড কি তোমার ইচ্ছা অনুসারে চলে? দেখো, তুমি যদি হার্টকে বলো এই হার্ট থেমে যা, হার্ট থেমে যা, তোমার হার্ট কি তোমার কথা শুনবে? সবাই কমেন্ট করো, এই হার্ট থেমে যা। তোমার হার্ট তোমার কথা শুনতেছে কিনা? তোমার হার্ট কি থেমে যাচ্ছে কিনা? যাচ্ছে? উত্তর হলো যাচ্ছে না। আবার তুমি যদি বলো এই হার্ট চলতে শুরু কর, রাইট? নুসরাত ইসলাম, সাউন্ডের কি এখনো ইস্যু সলভ হয় নাই? এখনো কি ইস্যু সলভ হয় নাই? নুসরাত আরেকটু সাউন্ড বাড়িয়ে দাও। তাহলে হার্ট তোমার কথা শুনছে না, তাহলে হার্ট কিন্তু ওর মতোই চলতে থাকে। এবং তুমি পৃথিবীতে মায়ের পেটে যখনই হার্ট তৈরি হয়, সেই যে তখন থেকে হার্ট এরকম এরকম চাপাচাপি শুরু করে, ও কিন্তু তোমার মৃত্যু পর্যন্ত তোমার হার্ট এরকম সংকুচিত প্রসারিত হতে থাকবে, সংকুচিত প্রসারিত হতে থাকবে। হার্ট কিন্তু ভাইয়া, হার্ট কিন্তু ভাইয়া তোমার মৃত্যু পর্যন্ত চলমান থাকবে। ওকে কিন্তু তুমি তোমার কথা অনুসারে চালাতে পারবা না। তার মানে হার্টের পেশিগুলা অনৈচ্ছিক পেশি। আবার ওই আর কোথায় থাকে? তুমি যদি চিন্তা করো, তুমি একটা খাবার খেয়ে ফেললা, যেই মুহূর্তে তুমি গিলে ফেললা, দেখো তো, যেই মুহূর্তে তুমি ঢোক গিলে ফেললা, ঢোক গিলার পর ভাইয়া খাবারটা কোথায় গেল? খাবারটা গেল অন্ন নালীতে। এই অন্ন নালীতে কিন্তু পেশি আছে। এই অন্ন নালীর পেশি খাবার একবার ঢোক গিলে ফেলার পর চাইলেও কিন্তু তুমি বলতে পারবা না। ধরো তুমি একটা খাবার খাইলা, খাইলা, খাওয়ার পর শুনতে পাইলা যে এই খাবারটাতে যেমন যেমন আজকে সকালবেলা ঘুম ভাঙছে, জানো কিভাবে? তোমাদের ভাবি, তোমার আপু এমন চিল্লাচিল্লি করতেছে। কারণ কি জানো? একজন বলছে ভাই সাউন্ড বন্ধ হয়ে গেছে। সাউন্ড কি বন্ধ হয়ে গেছে নাকি? শুনতে পাচ্ছ না? তোমাদের আপু খুব সকালে আমার ঘুম ভাঙছে চিল্লাচিল্লি, কারণ ও বাসায় ছিল না, বাড়িতে দুধ দিয়ে গেছে। দুধ আমি একটা পাত্রের মধ্যে রাখছি, দুধ আমি একটা পাত্রের মধ্যে রাখছি, যদিও পাত্রটা আমি ভালো মতো, খুব ভালো মতো পাত্রটা ধুয়েই ওইটার মধ্যে আমি দুধগুলো রাখলাম। বিশ্বাস করো, কিন্তু শুনলাম সকালবেলা ঘুম থেকে উঠে শুনি যে ওই পাত্রটাতে নাকি তেলাপোকা ডিম পারে নিয়মিত, এবং ওই আমি ফ্রিজে রাখছি এবং দুধের উপরে নাকি তেলাপোকা ডিম ভাসতেছে। 2 লিটার দুধ সাথে সাথে গন হয়ে গেল, গন। এবং সকালে এরকম ঝাড়ি খাওয়ার পর দিনটা যে শুরু হলো আমার। অবশ্য এই ঝাড়িটা আমি ডিজার্ভ করি, কারণ এটা তো আমার ভুলেই, আমি আরো ভালো করে পাত্রটা, ওই বয়ামটা আরো ভালো করে ধোয়া উচিত ছিল আমার। এখন ধরো এই যে ঘটনাটা আমার সাথে ঘটলো, এখন ধরো আহ ধরো যে এই দুধটা আমি খেয়ে ফেললাম, ধরো আমি দুধটা খাচ্ছি এইভাবে ঢক ঢক করে, খাওয়ার একটু পরে
তোমার আপু তোমাদের ভাবি এসে বলে, এই ওই দুধটা তো নষ্ট, ওটাতে তো তেলাপোকার ডিম ছিল, তুমি কিন্তু চাইলেও দুধটা যে ভিতরে চলে গেল, তুমি কিন্তু বলতে পারবে না এই দুধ বের হয়ে আয়। অথচ দুধটা যখন তোমার মুখে, তখন কিন্তু তুমি চাইলে কুলি করে ফেলে দিতে পারবা। কিন্তু যেই মুহূর্তে দুধটা তুমি ঢক করে গিলে ফেলবা, যেই মুহূর্তে দুধটা তুমি ঢক করে গিলে ফেলছো ভাইয়া, ওই মুহূর্তে কিন্তু তোমার আর কন্ট্রোল নাই, ব্যাপারটা কিন্তু আল্লাহ পাকের কন্ট্রোলে চলে গেল। তাহলে এই পর্যন্ত তোমার কন্ট্রোল, কোন পর্যন্ত দেখো তো, তোমরা বুদ্ধি করে বলো তো, তোমার জিওভাটা তোমার কথা শুনে কিনা, জিওভাটা তোমার কথা শুনে কিনা দেখো তো। এই জিওভা বের হ, এই জিওভা ভিতরে ঢুক। জিওভাটা তোমার কথা শুনে, কিন্তু যেই মুহূর্তে তুমি গিলে ফেললা, অন্ননালী তোমার কথা শুনবে না। খাবার এই জায়গায় গেলে কিন্তু তুমি চাইলেও আটকাইতে পারবা না। গল্পটা কি, বেসিকটা বুঝতে পারছো? পাকস্থলী, পাকস্থলী তোমার কথা শুনবে না। বাকি খাদ্য, পাকস্থলী। এরপরে যেটা আছে ক্ষুদ্রান্ত বৃহদান্ত্র, এইগুলা কিন্তু তোমার কথা শুনবে না ভাইয়া। পরিপাক নালী, দেখো খাবারটা পেটে চলে গেছে, তুমি যদি বলো এই খাবার হজম হইস না, কেউ তোমার কথা শুনবে না। তুমি যদি বলো এই খাবার কথা শুন, কেউ তোমার কথা শুনবে না। খাবার যখনই তুমি গিলে ফেললা, এরপর তোমার আর কন্ট্রোল নাই। একইভাবে তুমি যে প্রস্রাব করো, তুমি যে প্রস্রাব করো ভাইয়া, প্রস্রাবের জন্য একটা থলি আছে যেটাকে বলে মূত্রথলি ভাইয়া। ওই মূত্রথলি যখন পুরাটা মূত্র দিয়ে ভরে যায়, তখন তুমি প্রস্রাবের চাপ অনুভব করো। কিন্তু যতক্ষণ ওটা ভরতেছে, তোমার কিন্তু এটার উপরে কন্ট্রোল নাই। তুমি যদি বলো আজকে আমি প্রস্রাব করব না, মূত্রথলি তুমি মূত্র কালেক্ট করিও না, তোমার কথা শুনবে না। তুমি যদি বলো যে ওইখানে, ধরো আমাদের মূত্রথলিটা, এইটা হলো আমাদের মূত্রথলি, এটা হলো আমাদের মূত্রথলি, গেটটা লাগানো, এটা ধারণ ক্ষমতা ধরো 500 ml, অর্থাৎ যখন এটাতে 500 ml প্রস্রাব আসবে, তখন তুমি প্রস্রাব করার জন্য অনুভব করবা। ধরো তোমার ইচ্ছা হলো যখন এটার মধ্যে 5 ml মূত্র আসবে, তখন তুমি অনুভব করতে চাও, তুমি অনুভব করবা না, প্রস্রাব করার চাপ অনুভব করবা না। খেয়াল করো সারাদিনে তুমি, সারাদিনে কতবার প্রস্রাব করতে চাও, দেখবে 2 থেকে 3 বার। যখন এটা এরকম ফুল হয়ে যায়, তখন তুমি প্রস্রাব করার চাপ অনুভব করো। এবং তখন এই মূত্রথলির উপরে আসলে তোমার কোনো কন্ট্রোল নাই, তোমার মূলত কন্ট্রোল এই গেটের উপরে থাকে। এই গেটটা তুমি খুলতে পারো, এই গেটটা খুলে দিলে তোমার প্রস্রাব হবে, আর এই গেটটা লাগাই দিলে তোমার প্রস্রাব করা শেষ। তো মূত্রথলিটার উপরে কিন্তু আমাদের আসলে কন্ট্রোল নাই, তার মানে এটাও আমাদের কন্ট্রোলের বাইরে। তারপর মেয়েদের ক্ষেত্রে জরায়ু, মেয়েদের ক্ষেত্রে জরায়ু, ওই যে বাচ্চা যেই জায়গায় হয়, বাচ্চাটাকে জরায়ু, মেয়ে বলবে এই জরায়ু তুই বড় হইস না, আমি বাচ্চা পেট বেশি বড় করব না। কোনো মেয়ে এটা বলতে পারবে? তুমি কোনো মেয়ে এটা বলতে পারবে? উত্তর হলো না, এটা কোনো মেয়ে বলতে পারবে না। তার মানে এই জিনিসগুলোর উপরে মানুষের কন্ট্রোল নাই, হৃৎপিণ্ডের উপরে মানুষের কন্ট্রোল নাই, আর এইগুলার উপরে মানুষের কন্ট্রোল আছে। তোমার হাতের পেশির উপরে কন্ট্রোল আছে, তোমার জিহ্বার উপরে কন্ট্রোল আছে, তোমার চোখের পেশির উপরে কন্ট্রোল আছে, তোমার পায়ের মাংসের উপরে কন্ট্রোল আছে। তাহলে এইগুলার নাম ঐচ্ছিক পেশি, এইগুলার নাম অনৈচ্ছিক পেশি। কথা ক্লিয়ার? তাহলে ঐচ্ছিক পেশি তোমার ইচ্ছার উপরে নির্ভর করে। তুমি তোমার চোখ দিয়ে চাইলেই ভালো জিনিস দেখতে পারো, চাইলেই তুমি তোমার চোখ দিয়ে খারাপ জিনিস দেখতে পারো। তোমার হাত, এই হাতের মাংস দিয়ে তুমি চাইলে ভালো কাজ করতে পারো, তুমি চাইলে খারাপ কাজ করতে পারো। তোমার পা, চাইলে তুমি ভালো জায়গায় যাইতে পারো, চাইলে তুমি পা দিয়ে খারাপ জায়গায় যাইতে পারো। তোমার জিহ্বা, এই জিহ্বা ব্যবহার করে তুমি ভালো কথা বলতে পারো, চাইলে তুমি আরেকজনকে 10টা গালি দিতে পারো। তার মানে যেই পেশির উপরে তোমার কন্ট্রোল আছে, শুধুমাত্র এবং শুধুমাত্র সেই পেশিটা কে আমরা ঐচ্ছিক পেশি বলবো, এবং এইটা তোমার ইচ্ছার উপরে নির্ভর করে। তাহলে বলেন তো, কাল হাসরের ময়দানে, পরীক্ষায় যদি প্রশ্ন আসে, হাসরের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ কোন পেশির হিসাব নিবে? হাসরের ময়দানে কোন পেশির হিসাব নিবে? ঐচ্ছিক পেশি নাকি অনৈচ্ছিক পেশি? তোমরা বলো, হাসরের ময়দানে কোন পেশির হিসাব হবে? অপশনে আসলো হৃৎপিণ্ড,
খাদ্যনালী, মূত্রথলি নাকি চোখের পেশি? হাসরের ময়দানে কোন পেশির হিসাব হবে? এইটাই যদি প্রশ্ন আসে তোমরা উত্তর করতে পারবা কিনা? যেই পেশিটা তোমার কন্ট্রোলে আছে, যেই পেশিটাকে তুমি কন্ট্রোল করতে পারো, যেই পেশিটা তুমি চাইলে কন্ট্রোল করতে পারো, সেইটা, সেইটাকে আমরা রাইট, তাহলে চোখের পেশি। এই চোখের পেশিটা আমরা তাহলে ক্লিয়ার হয়ে গেলাম। তাহলে আমাদের শরীরে ইচ্ছার উপর নির্ভর করে ২ রকমের পেশি আছে। ইচ্ছার উপর নির্ভর করে কয় রকমের পেশি আছে? ২ রকমের পেশি আছে। একটা ঐচ্ছিক যেটা তুমি কন্ট্রোল করতে পারো, আরেকটা অনৈচ্ছিক। দ্যাটস গ্রেট। ক্লিয়ার? ক্লিয়ার? ফাইন, ফ্যান্টাস্টিক। এবং তুমি এখান থেকে তাহলে একটা আইডিয়া পেয়ে গেলা। রাইট, রাবেয়া। ভাই আপনার ওয়াচটা অনেক মজার ছিল। ভেরি গুড। সুন্দর, চোখের পেশি। ভেরি গুড, ভেরি গুড। তাহলে আমরা একটা আইডিয়া পেয়ে গেলাম। ওকে, গুড, গুড। ঠিক আছে। আচ্ছা। ওকে। সো এখন আমরা যদি একটা ছোট্ট ভাগে ভাগ করতে চাই, আমরা যদি একটা ছোট্ট ভাগ করতে চাই যে ভাইয়া তাহলে আমরা কিসের ভিত্তিতে ভাগ পেলাম? আমরা যদি ভাগ করতে চাই, তো ভাগটাকে তাহলে আমরা এরকম লিখতে পারি যে ইচ্ছা অনুসারে পেশি কয় রকম? তুমি তোমার ইচ্ছার উপরে ভিত্তি করে পেশি হতে পারে ঐচ্ছিক আর হতে পারে অনৈচ্ছিক। এখন এই ঐচ্ছিক পেশির অপর নাম কি? এই ঐচ্ছিক পেশির একটাই অপর নাম, এইটার নাম আমরা যেটা বললাম, এই পেশিটা যেহেতু আমাদের হাড্ডিগুলোর উপরে লাগানো থাকে, তুমি বাইরে থেকে দেখতে পাও কঙ্কালের গায়ে লাগানো থাকে, এই পেশির অপর নাম কঙ্কাল পেশি। কি নাম? কঙ্কাল। তাহলে কঙ্কালের ইংরেজি কি? স্কেলেটন। তাহলে এইটার নাম স্কেলেটাল। এইটার নাম কি? এইটার নাম স্কেলেটাল মাসল। স্কেলেটাল মাসল, কঙ্কাল পেশি বা স্কেলেটাল মাসল। রাইট? ওকে। আমরা এইটুকু সবাই মনে রাখার চেষ্টা করি। তাহলে কঙ্কাল পেশি বা স্কেলেটাল মাসল। আচ্ছা, ফাইন। এরপর আমরা তাহলে কি বললাম? অনৈচ্ছিক পেশিটা আমরা চিন্তা করে দেখতে পাচ্ছি যে এটা ২ রকমের হয়। একটা তো আমরা বললাম হার্টে থাকে, ওইটা আমার কথা শুনছে না। ওটাকে আমরা বলবো হৃৎপেশি। আর এছাড়া বাকি যেই মাংসগুলো আছে, কোনগুলা? এইগুলা অন্ননালী, পাকস্থলী, পরিপাক নালী, মূত্রথলি, জরায়ু, এই পেশিগুলাকে আমরা একটা বিশেষ নাম দিব। এই পেশিগুলাকে আমরা বলবো, এইগুলাকে বলা হয় ভিসেরাল পেশি। এই পেশিগুলাকে একসাথে বলা হয়, এগুলাকে বলা হয়, শব্দটা একটু তাকায় দেখো, শব্দটা সবাই দেখো, ভিসেরাল পেশি। ভালো করে তাকাও ভাইয়া, স্কেলেটাল আর ভিসেরাল এই শব্দটার সাথে তোমরা অনেকেই পরিচিত না। ভিসেরাল পেশি ভাইয়া, ভিসেরা মানে কি? ভিসেরা মানে অঙ্গ, আমাদের খাদ্যনালী, আমাদের পাকস্থলী। ভিসেরাল পেশি মানে কি? ভেতরের অঙ্গ। ভিসেরাল মানে ভেতরের অঙ্গ। তাহলে আমরা মোট পেশিগুলাকে ৩ ভাগে ভাগ করতে পারি: স্কেলেটাল পেশি বা কঙ্কাল পেশি, হৃৎপেশি বা কার্ডিয়াক পেশি, আর ভিসেরাল পেশি। এই শব্দটা গুরুত্বপূর্ণ, পরীক্ষায় কিন্তু আসবে। তাহলে আমরা ৩ ভাগে ভাগ করলাম, ৩টা ভাগে এটাকে ভাগ করলাম। ওকে, ফাইন। এবার আরেকটা লেয়ার অ্যাড করব, ভিসেরাল। তাহলে পরীক্ষা যদি প্রশ্ন আসে সবাই কমেন্ট করবা, যারা এটা ভালো করে খেয়াল করো নাই। আমি নিশ্চিত অনেকেই পারবে না, এটা নতুন শেখাচ্ছি। সবাই আমাকে বলো ভিসেরাল মানে কি? ভিসেরাল মানে কথাটা কমেন্ট করো। ভিসেরাল মানে কি? সবাই কমেন্ট করো, প্রত্যেকের কমেন্ট দেখতে চাই, প্রত্যেকের কমেন্ট দেখতে চাই। ভিসেরাল মানে কি? A to Z প্রত্যেকের কমেন্ট দেখতে চাই।
ভেরি গুড, ভেতরের অঙ্গ। তাহলে ভেতরের অঙ্গ আমাদের কি অন্ননালী, আমাদের খাদ্য, আমাদের পাকস্থলী, আমাদের পরিপাক নালীগুলা, এইগুলা সবগুলাই কিন্তু আমাদের ভেতরের অঙ্গ। ভেরি গুড, তাহলে আমরা এটা ক্লিয়ারলি বুঝতে পারলাম। ওকে, ভিসেরাল মানে কি, ডান। তাহলে এই লেভেল পর্যন্ত আমরা একটা ভাগ বুঝে ফেললাম। তাহলে এইটুকু আমাদের ব্রেনের মধ্যে আশা করি ঢুকছে ইচ্ছার উপরে। এখন আমরা ভাইয়া এরপর যদি পেশিগুলোর গঠনের দিকে তাকাই, ধরো একটা পেশি দেখতে এই রকম, এইটা হলো একটা পেশির কোষ, এইটা হলো একটা পেশির কোষ, একটা পেশি দেখতে এই রকম, এইটা হলো পেশির কোষ। তাকায় দেখো, এগুলো প্রত্যেকটা এক একটা কোষ, এটা প্রত্যেকটা এক একটা কোষ, এইগুলা হলো নিউক্লিয়াস। সবাই ভালো করে দেখো, মেইন পড়া কিন্তু হয়ে যাচ্ছে। এখানে পেশির কয়টা কোষ আঁকলাম? 3টা কোষ আঁকলাম। কয়টা কোষ আঁকলাম? 3টা কোষ। আচ্ছা, নিউক্লিয়াস দেখো, 3টা কোষে কতগুলো নিউক্লিয়াস? এইটা একটা একটা আলোচনা। দেখো তো ভাইয়া, এখান থেকে আমরা 4টা কথা বলতে পারবো। দেখো তো ভাইয়া, এই যে প্রত্যেকটা কোষ, তোমরা আমাকে বলো এই আকৃতিটা কিরকম? তোমরা কমেন্ট করে জানাও এই আকৃতিটা দেখতে কিসের মতো, বলো। অর্ণব, রাশেদ, এই আকৃতিটা কিসের মতো? ভেরি গুড, এই আকৃতিটা নলের মতো, নল। তাহলে যেই পেশি কোষের আকৃতি নলাকার, তাহলে এই পেশির কোষ, এটা কিন্তু প্রত্যেকটা এক একটা কোষ কিসের মতো? নলের মতো। দেখো তো, পাশাপাশি দুইটা কোষ কি একে অপরের সাথে যুক্ত? এদের কি শাখা আছে নাকি শাখা নাই? শাখা আছে, তার মানে শাখা যুক্ত। ভেরি গুড। এইবার বলো, একটা কোষে কতগুলা নিউক্লিয়াস? তোমরাই আমাকে বলো, একটা কোষে নিউক্লিয়াস কতগুলা? তোমরা আমাকে বলো। একটা কোষে অনেকগুলো নিউক্লিয়াস, তাই না? আমি এখানে কয়েকটা এঁকেছি, বাট শব্দটা কি? শতাধিক, 100র বেশি। একটা কোষে 100র বেশি নিউক্লিয়াস। চিন্তা করতে পারো, আমরা আজীবন দেখেছি যে একটা কোষে একটা নিউক্লিয়াস থাকে, কিন্তু এখানে কয়টা নিউক্লিয়াস? 100র বেশি নিউক্লিয়াস। নিউক্লিয়াস গুলা কিন্তু কেন্দ্রে না, নিউক্লিয়াস গুলা পাশে পাশে অবস্থান করতেছে, সাইডে। এইটাও একটা গুরুত্বপূর্ণ কথা। লাস্ট কথা কি রে ভাইয়া? লাস্ট কথা কি পড়বো আমরা? লাস্ট কথা যেটা আমরা পড়বো, সেই কথাটা কি? তাকায় দেখো তো, এইখানে দেখো আড়াআড়ি একটা গোলাপি দাগ আমি দিয়েছি। আমি যদি জিনিসটাকে বড় করি, ছবির দিকে তাকাও, আড়াআড়ি একটা দাগ দেখা যাচ্ছে, আড়াআড়ি একটা দাগ। এই যে আড়াআড়ি বা অনুপ্রস্থ দাগ, এই দাগটার নাম কি? তাহলে আড়াআড়ি দাগ বিদ্যমান, আমরা কি লিখবো? অনুপ্রস্থ, অনুপ্রস্থ রেখা বিদ্যমান। এই যে অনুপ্রস্থ রেখা বিদ্যমান, এই জন্য এই পেশিটাকে আমরা বলবো, এই পেশির অপর নাম, এই পেশির অপর নাম রৈখিক পেশি। যেহেতু অনুপ্রস্থ রেখা বিদ্যমান, সেই জন্য এইটার অপর নাম রৈখিক পেশি। তাহলে কেউ যদি জিজ্ঞাসা করে যে রৈখিক পেশি কেন নাম, কারণ এই পেশির গায়ে অনুপ্রস্থ রেখা বিদ্যমান। তুমি চাইলেই পেশিটা এরকম দেখলে দেখবা যে কিছু দাগ দেখা যাচ্ছে। ওকে, তাহলে এইটা কোন পেশি ভাইয়া? এইটা হলো আমাদের প্রিয় স্কেলেটাল মাসল। এই যে স্কেলেটাল মাসল, এইটার অপর নাম, এইটা গঠনগতভাবে এটা রৈখিক পেশি। পরীক্ষায় যদি এইরকম একটা ছবি দেখতে পাও, বুঝে নিবা এটা কোন পেশি, বুঝে নিবা এটা রৈখিক পেশি, বুঝে নিবে এটা রৈখিক পেশি। ডান। তাহলে রৈখিক পেশি, স্কেলেটাল পেশি দেখতে কেমন? আশা করি সবাই বুঝতে পেরেছি। আমরা কি সবাই বুঝতে পেরেছি? পারা যাবে, রাইট? তাহলে দেখতে এই রকম, আমরা কি পারবো? 4টা পয়েন্ট এই ছবি দেখেই বলা যাবে না? মাহমুদুল, আমরা কি এটা ছবি দেখেই বলতে পারবো? ওকে, তাহলে সবাই কমেন্ট করো, আমার পেছনের মুমিন বান্দারা সবাই বলো
সুর নষ্ট হয়ে যাচ্ছে, গলা বসে গেছে, সেজন্য ওয়াজ ভালো হচ্ছে না। সবাই শান্ত হয়ে বসো। কাল পরীক্ষার ময়দানে যদি প্রশ্ন আসে, পরীক্ষার ময়দানে যদি প্রশ্ন আসে, পরীক্ষার ময়দানে যদি প্রশ্ন আসে যে ঐচ্ছিক পেশির নিউক্লিয়াস কয়টা? আমার মুমিন বান্দারে কি উত্তর হবে সবাই বলো। ঐচ্ছিক পেশির নিউক্লিয়াস কয়টা সবাই বলো। ঐচ্ছিক পেশির নিউক্লিয়াস কয়টা সবাই বলো। 100-র বেশি। ফ্যান্টাস্টিক। যদি প্রশ্ন আসে ঐচ্ছিক পেশির পেশির যে কোষ, ওই কোষটা দেখতে কেমন? সবার কি উত্তর হবে? কোষটা দেখতে কেমন? ভেরি গুড। উত্তর হলো নলের মতো। কি ভালো, তোমরা খুব ভালো পারছো। এইবার এইবার খুকু চোখ খুলবে। আরেকটা পেশি আঁকলাম। এই যে পেশি, আরেকটা পেশি আঁকলাম। এইখানে 4টা পেশি আঁকলাম। কয়টা? 4টা। এর ভেতরে নিউক্লিয়াস দিলাম। সবাই দিয়ে দিলাম নিউক্লিয়াস। ও ভাই ও বোনেরা, সবাই তোমরা আগে আমারে বলো, এই পেশিটার এইগুলাও কোষ, এই কোষগুলা দেখতে কেমন? এইগুলা কি নলাকার কিনা? সবাই বলে ফেলো। এগুলো কি নলাকার? এই আকৃতিটাকে বলে স্পিন্ডল। এই আকৃতিটাকে বলে স্পিন্ডল, ইংলিশে বলে স্পিন্ডল আকৃতি। বা মাকু আকৃতি। তাহলে এই পেশির কোষগুলো মাকু আকৃতি। ভালো করে তাকায় দেখো ও মুমিন বাচ্চারা, ও মুমিন বান্দারা, ওইখানে ছিল 100টা নিউক্লিয়াস, এইখানে মাত্র একটা নিউক্লিয়াস। কি উত্তর হবে? একটা। এবং কোথায় থাকে? কেন্দ্রে। এরপর তাকায় দেখো কোন আড়াআড়ি রেখা আছে নাকি? আড়াআড়ি কোন রেখা আছে নাকি? বলো। কোন অনুপ্রস্থ রেখা নাই। যেহেতু কোনো অনুপ্রস্থ রেখা নাই, সেই জন্য এইটাতে কোনো অনুপ্রস্থ রেখা নাই, পেশিটাকে দেখে মনে হয় মসৃণ, এই জন্য এই পেশির অপর নাম মসৃণ পেশি। কেউ যদি বলে এই পেশিকে কেন মসৃণ পেশি বলে, উত্তর হবে অনুপ্রস্থ রেখা নেই এই জন্য। লাস্ট পড়া। হেডফোন লাগা, না হলে তোর বাড়ির লোকজন বলবে তুই এখন ওয়াজ শুনতেছিস কেন পড়ালেখার সময়? এই এখন কি ওয়াজ শোনার সময় নাকি? তাহলে হয়ে গেল। আর বলতো, কোন শাখা প্রশাখা আছে কিনা? কোন শাখা প্রশাখা নাই। পারা যাবে কিনা? ছবি দেখেই বলা যাবে উত্তর। ছবি দেখেই বলা যাবে উত্তর। আমাদেরকে আলাদা করে মুখস্থ করতে হবে না। আমাদেরকে আলাদা করে মুখস্থ করতে হবে না, ছবি দেখেই উত্তর করতে হবে। ওকে, পারা যাবে। সুন্দর, দ্যাটস গুড। আচ্ছা, তোমরা আমাকে চাইলে কয়েকটা আইডিয়া দিতে পারো, কারণ অনলাইন ক্লাস করা কিছুটা বোরিং, তাই না? অফলাইনে চাইলে স্টুডেন্টদের সাথে ইন্টারেক্ট করা যায়, কেউ না পারলে ওকে ধরে একটু সান্টানো যায়, অনেক রকম কথা বলা যায়। অনলাইনে মনোযোগ ধরে রাখা খুবই কঠিন। সেই জন্য আমি চেষ্টা করি ক্লাসটাকে কিছুটা এনজয়েবল করার, যাতে তুমি ক্লাসটা মনোযোগ ধরে রাখতে পারো, যাতে তো সময়টা কোন দিক দিয়ে যায় এইটা যাতে তোমার ব্রেনের মধ্যে না ঢোকে। অনলাইনে ক্লাস দীর্ঘক্ষণ করা কিন্তু অনেক কঠিন।
আমি সেই জন্য এই ধরনের একটু হাসি তামাশা বা একটু মজা করি। এইটাকে কেউ অন্য খাতে প্রবাহিত করো না। যারা ইসলামের বাণী প্রচার করেন বা যারা ধর্মের কথা বলেন, তারা যতক্ষণ না পর্যন্ত মানুষকে ভুল পথে, ভুল বার্তা না দেন, ততক্ষণ পর্যন্ত তাদেরকে নিয়ে আমি তাদেরকে প্রচন্ড রেসপেক্ট করি। কারণ তারা দিন শেষে মানুষকে একটা সঠিক পথে আনার চেষ্টা করতেছে। তারা তো আর কাউকে খুন খারাপি বা মারতে বলতেছে না, তাই না? তো হুজুরদেরকে বা যারা আলেম ওলামা তাদেরকে আমি অনেক রেসপেক্ট করি। আলটিমেটলি তারা মানুষকে শান্তির পথেই আনতে চায়, যতক্ষণ না পর্যন্ত তারা উগ্রতার দিকে ঠেলে না দেয়, ততক্ষণ পর্যন্ত। তো এই ওয়াজের মাধ্যমে আমি কাউকে মোটেই ডিসরেসপেক্ট করছি না। আমি জাস্ট এই টোনটা মাঝে মাঝে ব্যবহার করি। তো তোমরা চাইলে আমাকে আইডিয়া দিতে পারো যে আমি আর কোন কোন ভাবে ক্লাস নিতে পারি। একটা তো আমি নিজের মতো করে একটা কথা বলি, আমার তো একটা কথা বলার ধরন আছে, মাঝে মাঝে ওয়াজের মতো করে পড়াই। আর কি কোনো ধরন আছে যেইটা ক্লাসের মধ্যে আনলে আরেকটু ব্যাপারটা মজাদার হয়? ওয়াজের পাশাপাশি আর কোন জিনিসটা কোন রকম ফ্লেভার অ্যাড করা যায়? আমি তাহলে ব্যক্তিগতভাবে আরেকটু আমার ক্লাসে আরেকটু উন্নতি হবে। ওকে, তাহলে ডান। আচ্ছা, এখন আহ আপনার ক্লাসে মজা হয় অনেক। পরিপাক ও শোষণের প্রথম ক্লাসটা ভাইয়া ওয়াজের মতোই বইলেন। ভাইয়া আপনার ক্লাস ভালো লাগে এভাবেই। থ্যাংক ইউ। তোমরা যে আমার ক্লাস পছন্দ করো, এইটা আমার জন্য অবশ্যই শিক্ষক হিসেবে প্রাউড। আচ্ছা, এবং আমি তোমাদেরকে একটা আজকে ওয়াদা করছি। আহ, যদিও আমি আমি যদিও ফুল টাইম এডটেক টিচার না, হ্যাঁ, যদিও আমি ফুল টাইম এডটেক সময় দেই না, কিন্তু এখন থেকে যতটুকু সময় আমি দিব এডটেকে, সেটা অনেক বেশি ডেডিকেটেড হবে, অনেক বেশি সিরিয়াস হবে। আমি তোমাদের যেমন তোমরা জানো যে আমি এক চিকিৎসক, এবং চিকিৎসক হিসেবে হাসপাতালে কাজ করার পাশাপাশি আমাকে কিন্তু পড়ালেখাও করতে হয়। বুঝাতে পারলাম? আমার নিজের পড়ালেখা আছে, আমার নিজের হিউজ পড়ালেখা আছে। তো নিজের পড়ালেখা করার পাশাপাশি তোমাদের ক্লাস নেওয়া, প্লাস এই যে মাঝে মাঝে হরি কীর্তন করে পড়াবে। আচ্ছা, হরি কীর্তন আমি পারি না, আমি মাফ চাচ্ছি, হরি কীর্তন আমি শিখিনি। এইটা এইটা করে আহ এটা করা সম্ভব না। তো কিন্তু যতটুকু সময় দেবো আমি চেষ্টা করবো ডিএমসি ড্রিমার্স গ্রুপে আমার অ্যাক্টিভিটি আরো বাড়ানোর, এবং তোমাদের একটা কাইন্ড সাপোর্ট আমার লাগবে। এইচএসসি 25 এর কাছ থেকে এটা আমার আন্তরিক চাওয়া। এইচএসসি 24 এর জন্য আমি একটা বড় গিফট দিচ্ছি এসেনশিয়াল 500 নামে একটা গ্রুপে। এইচএসসি 25 এর জন্য আমি চেষ্টা করব আমাকে বিলিয়ে দেওয়ার। আর এইচএসসি 26 ওরা অনেকদিন ধরে বলছে ভাইয়া আমাদের একটা কোর্স শুরু করেন। তো আমি আসলে সময় ম্যানেজ করতে পারছিলাম না বলে এইচএসসি 26 এর কোর্স শুরু করিনি। কিন্তু এই যে শামসুন্নাহা নিশাত, এই শামসুন্নাহা নিশাতের মতো আমার কিছু কোর ফ্যান ফলোয়ার আছে, ওদের জন্য এইচএসসি 26 এর কোর্স লঞ্চ করতে আমার মন চায়, কিন্তু আমি জাস্ট নিজেকে গুছিয়ে উঠতে পারছি না। আমি চেষ্টা করব এই সপ্তাহের মধ্যেই ফাইনাল ঘোষণা দেওয়ার এইচএস 26 কে নিয়ে। ঠিক আছে, বোঝাতে পারলাম? ওকে, ওকে। তো আমার সামনে দুটো প্ল্যান আছে, মানে দুটো কোর্স আমাকে লঞ্চ করতে হবে। একটা হলো এইচএসসি 25 এর এক্সট্রা সিলেবাসের কোর্স, আর এইচএসসি 26 এর একাডেমিক বায়োলজি। এই দুটো বিষয়ে আমি এই সপ্তাহেই ঘোষণা দিব ইনশাআল্লাহ। তোমরা আমার জন্য দোয়া রেখো, যাতে আমি আমার সময়টাকে পারফেক্টলি কাজে লাগিয়ে তোমাদের জন্য এই ব্যাচ দুটা লঞ্চ করতে পারি। মাহারেফ কেন এইচএসসি 26 হয়ে চলনের ক্লাস করছে আমি জানি না। তো কিছু বাচ্চা কাচ্চা আছে এরকম এক্সট্রা ট্যালেন্টেড এবং এক্সট্রা ডেডিকেটেড। ওকে, তাহলে আমরা ভেরি গুড। আমরা তাহলে চলো পড়ালেখায় ফিরে আসি। ওকে, তো আমরা তাহলে ছবি দেখেই অনেক কিছু বলা যায়। এখন তোমাদেরকে একটা ছোট্ট জিনিস পড়াই, এই জিনিসটা গুরুত্বপূর্ণ। আমরা জানি আমরা এরকম কোষের ছবি আঁকি, তাই না? যে কোষ, এইটা হলো নিউক্লিয়াস, এটা হলো মাইটোকন্ড্রিয়া, আমরা এরকম আঁকি। তো কোষের এই জিনিসটাকে আমরা সবাই কি বলি? আমরা এটাকে বলি প্লাজমা মেমব্রেন, তাই না? আমরা এটাকে বলি প্লাজমা মেমব্রেন। তো এই যে প্লাজমা মেমব্রেন, পৃথিবীর প্রত্যেকটা কোষের বাইরে এরকম প্লাজমা মেমব্রেন থাকে। এমন কোনো কোষ নাই দুনিয়াতে যার এরকম প্লাজমা মেমব্রেন নাই।
পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যার গায়ে চামড়া নাই, চামড়া ভাই সবারই আছে। তো প্রত্যেকটা কোষের বাইরেও এরকম প্লাজমা মেমব্রেন থাকে। তো এইটা একটা সাধারণ কোষ যার এরকম প্লাজমা মেমব্রেন থাকে। তো এই কথা তো আমরা সবাই জানি। এখন এই এই পেশির ক্ষেত্রে আমরা যখন পেশির কথা বলবো, পেশি, এইটা একটা পেশির কোষ, এইটা একটা পেশির কোষ বা এইটা একটা পেশির কোষ, এইটা একটা ঐচ্ছিক পেশির কোষ, এটা একটা অনৈচ্ছিক বা মসৃণ পেশির কোষ। এই পেশি কোষের ক্ষেত্রে এটার নাম অবশ্যই প্লাজমা মেমব্রেন, কোনো সন্দেহ নাই। কিন্তু পেশি কোষের ক্ষেত্রে এই প্লাজমা মেমব্রেনটাকে আমরা একটা স্পেশাল নামে ডাকবো। নামটা হলো সার্কোলেমা। নামটা কি? সার্কোলেমা। ভাইয়া মানেটা কি? যেখানে সার্কো কথাটা পাবা, সার্কো মনে রাখবা, সার্কো শব্দের অর্থ, যেখানে সার্কো কথাটা পাবা মনে রাখবা, সার্কো কথাটার অর্থ হলো পেশি, সার্কো। আর লেমা, যেখানে লেমা পাবা, লেমা মানে হলো পর্দা। তাহলে সার্কোলেমা মানে কি? সার্কোলেমা মানে পেশির পর্দা বা প্লাজমা মেমব্রেন। তাহলে লেমা মানে আবরণ। তাহলে প্রিয় ভাইয়া আপুরা, যখনই আমরা সার্কোলেমার কথাটা বলবো তখনই বুঝবো এটা মসৃণ পেশির বাইরের দিকে যে আবরণ সেইটাকে বোঝানো হচ্ছে, এইটাকে বোঝানো হচ্ছে। তাহলে হোয়াট ডাজ ইট মিন বাই সার্কোলেমা? পেশির বাইরের আবরণ। ওকে। এবং আমরা একটা ভালো জিনিস তাকাই দেখি, নর্মাল কোষগুলো এরকম গোল হয় বা চারকোনা হয়, কিন্তু পেশির ক্ষেত্রে কোষগুলো এরকম লম্বা লম্বা হয়, লম্বা লম্বা। যেহেতু পেশির ক্ষেত্রে কোষগুলো এরকম লম্বা লম্বা হয়, কোষগুলা লম্বা সুতার মতো হয়, পেশির ক্ষেত্রে কোষগুলা লম্বা সুতার মতো, সেই জন্য পেশি কোষের অপর নাম, সেই জন্য পেশি কোষের অপর নাম পেশি তন্তু। কখনো যদি শোনো পেশি তন্তু বলা হচ্ছে বা পেশির ইংরেজি মাসল, তন্তুর ইংরেজি ফাইবার, তো মাসল ফাইবার মানেই কিন্তু মাসেল সেল বা মাসল কোষ, কোষের অপর নাম পেশি তন্তু। এই কথাটা প্রচন্ড গুরুত্বপূর্ণ। আর পেশি তন্তুর বাইরের আবরণের নাম সার্কোলেমা। পেশি তন্তুর বাইরের আবরণের নাম সার্কোলেমা। এতগুলো এতগুলো কথা যে তোমাকে বললাম কেন? কারণ তুমি এই ছবিটার দিকে তাকাও তো ভাইয়া, তোমরা আমাকে বলো, এইখানে তিনটা কোষ আছে, এই তিনটা কোষের বাইরের সার্কোলেমা গুলো আলাদা আলাদা ভাবে দেখতে পাচ্ছ? সবাই কমেন্ট করো, যতজনই ক্লাস করছো, বাইরের সার্কোলেমা গুলা আলাদা করে দেখতে পাচ্ছ কিনা? বাইরের সার্কোলেমা আলাদা করে দেখতে পাচ্ছ কিনা? হ্যাঁ। তাহলে আমরা যদি বলতে চাই আমাদের প্রিয়, এটা এটা কি, এটা রৈখিক পেশি, রৈখিক পেশিতে আমরা 5 নাম্বার পয়েন্ট যদি অ্যাড করি তাহলে সার্কোলেমা, সার্কোলেমা আলাদা করে বোঝা যায় সুস্পষ্ট, সার্কোলেমা সুস্পষ্ট। কিন্তু তুমি যদি এই ছবিটার দিকে তাকাও প্রিয় ভাইয়া আপুটা, দেখো তো এই জায়গায় 4টা পেশি আছে, 1টা 2টা 3টা 4টা, কিন্তু তুমি দেখো তো প্রথমটার 2টা সার্কোলেমাই দেখতে পাচ্ছ, দ্বিতীয়টার এই প্রান্তটা কিন্তু দেখতে পাচ্ছ না, তৃতীয়টার আরেকটা প্রান্ত দেখতে পাচ্ছ না, চতুর্থটার আরেকটা প্রান্ত দেখতে পাচ্ছ না। দেখতে পাচ্ছ না অর্থ কি? নাই, ওরও প্রান্ত ভালো আছে কিন্তু মাইক্রোস্কোপের নিচে তুমি ভালো মতো প্রত্যেকটা প্রান্ত দেখতে পাবা না, ওরা এমন ভাবে মিলেমিশে থাকে, সার্কোলেমা প্রত্যেকটা তুমি আলাদা করে দেখতে পাবা না। এই কথাটাই বলা হয়েছে যে সার্কোলেমা, সার্কোলেমা মাইক্রোস্কোপে ভালো দেখা যায় না, সার্কোলেমা অস্পষ্ট। দ্যাটস ইট, সার্কোলেমা অস্পষ্ট। এই ছোট্ট কথাটা বোঝানোর জন্য আমাদের এত আলোচনা, এই ছোট্ট কথাটা বোঝানোর জন্য আমরা এই পরিশ্রমটা করলাম। আচ্ছা, দ্যাটস গ্রেট। তাহলে আমরা দুটো জিনিসের খুব বেসিক কিছু পড়ে ফেললাম। তাহলে এইটা গেল মসৃণ পেশি। এই মসৃণ পেশিটা কোথায় থাকে? এই মসৃণ পেশিটা
যে সকল শব্দটা ভালো করে শোনো, যেই সকল শব্দের শেষে লি কথাটা আছে, লি যেমন শ্বাসনালী, মূত্রথলি, পরিপাক নালী, যেগুলার শেষে লি কথাটা আছে, জরায়ু, যাদের উপরে আমাদের কন্ট্রোল নাই তাদের মধ্যে, তাহলে লি প্লাস জরায়ু মনে রাখার উপায় কি? মসৃণ পেশি কোথায় থাকে? লি প্লাস জরায়ু, সেইখানে আমরা এরকম মসৃণ পেশি পাবো। মনে রাখার উপায়টা হলো যার শেষে লি আছে, শ্বাসনালী, মূত্রথলি, পরিপাক নালী এবং জরায়ু। জরায়ুটা ব্যতিক্রম মনে রাখার জন্য, আমাদের এই সূত্রটার মধ্যে জরায়ুটা হলো ব্যতিক্রম। ওকে, ঠিক আছে, এই পর্যন্ত আমরা এই পর্যন্ত এটা বুঝলাম। ওকে ফাইন, এইবার লাস্ট ওয়ান, আরেকটা ছবি জাস্ট আঁকি। দেখো এইটা দেখতে কিরকম, এইটার ছবিটা আচ্ছা, এইটা আঁকতে গিয়ে আমার একটা বিশেষ ছোট্ট ভুলের কথা মনে পড়লো, যেটা আমি আজকের ক্লাসে ছোট্ট ভুলটা করে ফেলেছি, কারণ দুটা ব্রেনের মধ্যে একসাথে ঘুরছিল তো, সেই জন্য এইরকম একটা ভুল হয়েছে। তো তাকায় দেখো, এইটা দেখতে ভাইয়া বলো তো কোন পেশির মতো? আমরা তাকায় দেখি, এইটা দেখতে কোন পেশির মতো? এইটা দেখতে কোন পেশির মতো? একদম এই পেশিটার মতো না? একই জিনিস না? আচ্ছা, এইটা দেখতে ঐচ্ছিক পেশির মতো, দ্যাটস ট্রু। এখন শুধু এখানে একটা গুরুত্বপূর্ণ পার্থক্য কি, এই জায়গাতে আমি এক্সট্রা কিছু একটা দিলাম যেটা ঐচ্ছিক পেশিতে দেই নাই, এই যে এরকম একটা বর্ডার দিলাম যেটা ঐচ্ছিক পেশিতে দেই নাই। কিন্তু এই জায়গাতে আরো একটা পার্থক্য আছে, অমসৃণ পেশির মতো দেখতে, ইয়েস, কিন্তু একটা ছোট্ট পার্থক্য যেটা আমি আসলে ভুল করেছি, সেই ভুলটা আমাকে কারেক্ট করতে দাও। আচ্ছা, ঐচ্ছিক পেশিতে একটা ছোট্ট ভুল হয়েছে, এইখানে আঁকতে গিয়ে আমি ঐচ্ছিক পেশিতে একটা শাখা দিয়ে দিয়েছি, এই শাখাটা মিশাই দিতে হবে, এইটা একটু মিশাই দিতে হবে, এদের শাখা নাই, এই শাখাটা আমরা মিশাই দিব। হ্যাঁ, তো এইখানে শাখা যুক্ত, এই কথাটা একটু বড় করতে হবে, আমরা একটু শাখা যুক্ত নয়, শাখা নেই, এই জায়গায় এটা একটা আপডেট করে ফেলি, ছবিটা ওই জায়গায় আপডেট করে দাও, শাখা নেই করে দাও। আমি এটা একটু ছবিটা বলতে ভুল হয়ে গেছে, হ্যাঁ, শাখা দিয়ে দিয়েছি, শাখা হবে না, দ্যাটস ট্রু। তো আমরা যদি এই জায়গায় যাই, এইটার সাথে দেখতে এটার মিল আছে, কিন্তু মূল অমিলের জায়গাটা হলো এইটার দেখতে পুরাপুরি ঐচ্ছিক পেশির মতো, কিন্তু মূল অমিল দুইটা, এক হলো এইটা শাখাযুক্ত, দুই এই যে একটা স্পেশাল জিনিস থাকে, তাকায় দেখো, এইটাতে একটা স্পেশাল জিনিস থাকে, এই যে স্পেশাল জিনিসটা যেটা আর কারো থাকে না, এই স্পেশাল জিনিসটার নাম কি? এইটার নাম ইন্টারক্যালেটেড ডিস্ক। এটা এতবার পরীক্ষায় আসবে, ইন্টারক্যালেটেড ডিস্ক, এইটা এতবার পরীক্ষায় আসবে, তুমি আর বলিওই না, ইন্টারক্যালেটেড ডিস্ক। তোমরা বলবো ভাইয়া ইন্টারক্যালেটেড ডিস্ক, ভাইয়া কলম দিয়ে আঁকছিলাম, কলমটা দিয়ে আস্তে করে কেটে দাও, তাহলে আরো ব্রেনের মধ্যে ঢুকবে, এই ভুলটা আরো ব্রেনের মধ্যে তাহলে মনে থাকবে। এই দুজনের মধ্যে কি পার্থক্য? দুজনেই মনে হবে দেখতে একই, যেইটাতে শাখা আছে সেইটা শুধুমাত্র হার্টে থাকে,
এটার নাম হৃদপেশি। যেইটা শুধুমাত্র শাখাযুক্ত সেটার নাম হৃদপেশি। দেখে যেন মনে হয় চিনি উহারে। এবং একমাত্র হৃদপেশিতে ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে, ইন্টারক্যালেটেড ডিস্ক। দ্যাটস ইট। এখন তোমরা বলতে পারো ভাইয়া ইন্টারক্যালেটেড ডিস্ক কি জিনিস? আমি তো ভাইয়া বুঝি না। তাহলে ইন্টারক্যালেটেড ডিস্ক, ধরো তোমার যে বাসা, তোমার প্রতিবেশীর বাসা, দুইজনের বাসার মধ্যে দেওয়াল আছে। খুব স্বাভাবিকভাবেই তুমি তোমার প্রতিবেশীর সাথে, এইটা তোমার বাসা, এইটা তোমার প্রতিবেশীর বাসা, দুইজনের বাসার মধ্যে একটা দেওয়াল আছে, স্বাভাবিক। তাহলে তোমার বাসা থেকে প্রতিবেশীর বাসায় যাওয়ার উপায় হলো তোমার গেট থেকে বের হয়ে প্রতিবেশীর গেট দিয়ে ঢোকা। এইটা হলো আম জিন্দেগি। আর এটা আম জিন্দেগি। আর এইটা হলো মেন্টোস জিন্দেগি। মেন্টোস, তোমার বাসা, তোমার প্রতিবেশীর বাসা, দুই বাসার মধ্যে দেওয়াল আছে, কিন্তু দেওয়াল থাকার পরেও তোমাদের মধ্যে একটা গোপন কানেকশন আছে, একটা গোপন বা স্পেশাল ছিদ্রপথ আছে। ফলে গেট দিয়ে বাইরে হওয়া লাগে না, ঘাটাঘাট তুমি তোমার প্রতিবেশীর বাসায় চলে যেতে পারো। স্পেশাল পথ, স্পেশাল স্পেশাল পথ। তাহলে এই যে পাশাপাশি দুইটা কোষ, এই দুইটা কোষের মধ্যে বৈদ্যুতিক সিগন্যাল যাওয়ার জন্য যে স্পেশাল পথ, এই পথটার নাম ইন্টারক্যালেটেড ডিস্ক। আর এইটা আছে বলেই তোমার হার্টের মাসল কখনো ক্লান্ত হয় না, ওর শরীরে নিয়মিত কখনো ক্লান্ত হয় না। এটা স্পেশাল। তুমি 1 কিলোমিটার দৌড়ালে ক্লান্ত হয়ে যাবা, তোমার হার্ট 24/7, দিন রাত 24 ঘন্টা, 30 দিন, 365 দিন প্রতি মুহূর্তে বিট করে যাচ্ছে, কখনোই ক্লান্ত হচ্ছে না। এটার একটা গুরুত্বপূর্ণ কারণ এই ইন্টারক্যালেটেড ডিস্ক আছে বলে। তাহলে হোয়াট ইজ ইন্টারক্যালেটেড ডিস্ক? এইটা পাশাপাশি দুটা কোষের মধ্যে বিশেষ একটা যাতায়াত ব্যবস্থা। আশা করি জিনিসটা মনে থাকবে। জিনিসটা কি আমরা বুঝতে পারলাম? আমাদের ব্রেনের ভিতরে ঢুকলো কিনা? তাহলে পরীক্ষায় যদি আসে ঐচ্ছিক পেশি গঠনের দিক দিয়ে কিরকম, এইটা গঠনের দিক দিয়ে হৃদপেশি গঠনের দিক দিয়ে ঐচ্ছিক পেশির মতো, কিন্তু কাজের দিক দিয়ে এটা অনৈচ্ছিক। এবং এটার একমাত্র স্পেশাল বৈশিষ্ট্য হলো এটার ইন্টারক্যালেটেড ডিস্ক আছে, যেইটা আর কারো নাই। তাহলে প্রিয় ভাই ও বোনেরা, বইয়ের কতগুলা পড়া আমাদের শেষ হয়ে গেছে। আমরা তুমি জাস্ট বিশ্বাসও করতে পারবা না পড়া শেষ। চলো তো দেখি এই বক্সটা পড়া হয়ে গেছে কিনা। চলেন এই বক্সের প্রত্যেকটা পয়েন্ট আমরা ধরে ধরে আলোচনা করি। মুখস্থ করবা না, জাস্ট বুঝলেই বায়োলজি। বি ফর বুঝলেই, বুঝলেই বায়োলজি 100% ক্লিয়ার হয়ে যায়। তাহলে বিভিন্ন ধরনের পেশি, প্রথমটার নাম রৈখিক পেশি বা ঐচ্ছিক পেশি, পরেরটার নাম মসৃণ পেশি বা অনৈচ্ছিক পেশি, আরেকটার নাম হৃদপেশি। চলেন শুরু করা যাক। পেশি তন্তুর গঠন বা পেশিকোষের গঠন নলাকার, মাকু আকৃতির, আর ওইটার আকৃতি নলাকার এবং শাখান্বিত। সবাই কমেন্ট করো প্রথম লাইনের সাথে সবাই একমত কিনা। সবার ব্রেনে যদি ছবি তিনটা ঢোকে তাহলে কমেন্ট করো এখানে ঠিক বলেছে কিনা। ঠিক কিনা, ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন, বলে ফেলেন ঠিক কিনা। ঠিক, ঠিক, ভেরি গুড, ঠিক। পয়েন্ট নাম্বার 2, পয়েন্ট নাম্বার 3 পরে পড়তেছি। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা মুখস্থ করার জন্য তুমি বায়োলজিতে আসো নাই। সার্কোলেমা মনে আছে কিনা? প্রথমটাতে ছিল স্পষ্ট, দ্বিতীয়টাতে অস্পষ্ট, আর তৃতীয়টাতে স্পষ্টই বোঝা যায়। স্পষ্ট বোঝা যায়, স্পষ্ট কিন্তু এটা একটু চিকন সূক্ষ্ম। সুবহানাল্লাহ, ডান। এইটাতে নিউক্লিয়াস আসছে কিনা? এটাতে তো নিউক্লিয়াস দেওয়া হয়নি। এইটা একটা গুরুত্বপূর্ণ পার্থক্য।
রৈখিক পেশিতে 100 নিউক্লিয়াস ছিল, কিন্তু এই জায়গাতে মাত্র একটা নিউক্লিয়াস। তাকায় দেখো, তাহলে এটা একটা বড় পার্থক্য। দেখো তো মিলে কিনা, কয়েকশো, একটা, একটা, মিলে, সব মিলে কিনা, মিলে। এই নিউক্লিয়াস গুলা কোন জায়গায় থাকে? ফার্স্ট টাইম ভাইয়ার সাথে লাইভে, খুব এক্সাইটেড। এই নিউক্লিয়াস গুলা কোন জায়গায় থাকে? ছবি মনে আছে কিনা? ছবি মনে আছে কিনা? কেন্দ্রে মানে মাঝ বরাবর, কেন্দ্রে মানে মাঝ বরাবর, চারপাশে, চারপাশে পরিধির দিকে। মুখস্থ করলে গ্যাঞ্জাম, মুখস্থ করলে বিপদ। শাখা প্রশাখা নাই, নাই, আছে। অনুপ্রস্থ রেখা আছে, প্রথমটাতে ছিল, দ্বিতীয়টাতে নাই, তৃতীয়টাতে। যেহেতু এটা গঠনগতভাবে গাঠনিক পেশির মতো, যেহেতু এইটা গঠনগতভাবে গাঠনিক পেশির মতো, কাহা চালা গয়া তু? হায় হায়, স্লাইডটা কেমন স্লাইড করছি? এইখানে কিছু অনুপ্রস্থ রেখা থাকে। এইখানে কিছু অনুপ্রস্থ রেখা থাকে। ছবির ঈদ মাঝারে গেঁথে নিয়েছি, ভেরি গুড। তাহলে এইটা আর ওইটা দেখতে, প্রথমটা দেখতে হুবহু একই, পার্থক্য দুইটা জায়গায়, তিনটা জায়গায় পার্থক্য। কোনটা কোনটা? ইন্টারক্যালেটেড ডিস্ক, নিউক্লিয়াস, শাখা, এই তিনটা পার্থক্য প্রথম জনের সাথে তৃতীয় জনের, এইটাই বলা হয়েছে। তাহলে ইন্টারক্যালেটেড ডিস্ক শুধুমাত্র কার থাকে? শুধুমাত্র এই লোকের থাকবে, এদের থাকবে না। ইচ্ছা, শুধু প্রথম জনকে তুমি ইচ্ছা মতো নাড়াইতে পারবা, এদেরকে ইচ্ছা মতো নাড়াইতে পারবা না। লাস্ট কথা, তাকায় দেখো এগুলার অবস্থান কোথায়। কাল হাসরের ময়দানে যে জিনিসগুলোর হিসাব নিবে, সকল হাড্ডির সাথে লাগানো কোনটা? কঙ্কাল পেশি, সকল কঙ্কালের সাথে লাগানো। চোখ, চোয়াল, চোয়াল আছে বলেই তুমি নড়াতে পারছো। ঠোঁট, উ, এরকম করতে পারছো। গলবিল, এই জন্য ঢোক গিলতে পারতেছো, গিলে ফেলতে পারছো। মধ্যচ্ছদা মানে ডায়াফ্রাম, যেটা দিয়ে শ্বাস প্রশ্বাস নাও। ইন্টারকোস্টাল স্থান, এইটা কোনটা? এই যে বুকের মধ্যে, এই যে বুকটা ফুলে উঠলো, কে ফুলাইলো? ইন্টারকোস্টাল পেশি, রাইট। অনৈচ্ছিক গুলা কোথায় থাকে? রৈখিক দেখো, মসৃণ। রক্তনালী, শ্বাসনালী, মূত্রথলি, পৌষ্টিক নালী, লি প্লাস জরায়ু, আগেই পড়াইছি। এইটা কোথায় থাকে? শুধুমাত্র হৃৎপিণ্ডের মাঝখানে, মায়োকার্ডিয়াম। ডান। প্রিয় ভাই ও বোনেরা, ঐচ্ছিক পেশি অনেক পাওয়ারফুল, এটা দিয়ে তুমি চাইলে অনেক ভারী জিনিস তুলতে পারবা, শক্তিশালী এবং অনেক দ্রুত কাজ করে। মসৃণ পেশি স্লো কাজ করে, তোমার পেটের খাবার আস্তে আস্তে হজম হয়, দীর্ঘক্ষণ ধরে হজম হয়, স্লো। ঠিক তার উল্টা। আর হৃৎপেশি ডুক 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 চলতেই আছে, পরিমিত ভাবে দ্রুত, ছন্দময়, ডুক ডুক, ছন্দ, লাপডাপ লাপডাপ চলতেই আছে। এর কাজ কি তাহলে? হৃদস্পন্দন ঘটানো। আর এইটা কি? বিভিন্ন নালীতে যা, যেখানে রক্তনালীর কাজ রক্ত চলাচল করা, পরিপাক নালীর কাজ খাদ্যকে পরিপাক করা, শ্বাসনালীর কাজ শ্বসনে সাহায্য করা, মূত্রথলির কাজ মূত্রকে ধারণ করা, যেখানে যেইটা থাকে সেটা কাজ। আর মূলত ঐচ্ছিক পেশির কাজ কি? আমাদেরকে ওই অঙ্গটা নড়ানো। হাতের পেশি হাত নড়ায়, চোখের পেশি চোখ নড়ায়, মুখের পেশি মুখ নড়ায়। এই বক্সে থাকা একটা শব্দ না পারার কোনো কারণ নাই।
এইগুলা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা রিডিং পড়তে পারো। মনে রাখতে হবে যে অবশ্যই ঐচ্ছিক পেশির সাইজে সবচেয়ে বড়। ও মুমিন বান্দারা, ও ছোট ভাই বোনেরা, তোমরা আমাকে বলো এই বক্সের কোন শব্দটা বুঝো নাই? আমি শুনছি তোমাদের কথা, আমি শুনতে রাজি। বলো এই বক্সের কোন জিনিসটা রাজি? প্রশ্ন করো, আমি উত্তর দিব। রাবেয়া হক, থ্যাংক ইউ। তাহলে আমরা এটা পুরাটা পড়ে ফেললাম, রাইট? ভেরি গুড, ঠিক আছে। এইবার আমাদের আসলে পেশি সম্পর্কে সব পড়া শেষ, বিশ্বাস করো, সব পড়া শেষ। আমরা শুধুমাত্র এখন উপরের দিকে যাব, বাকি অংশগুলো মার্ক করব, আমাদের এটা পড়া শেষ। ওকে, এ টু জেড পড়া শেষ, এখানে কোনো কিছু বাকি নাই। একটা আমার মনে হয় যে একটা লাইনও বাকি নেই। প্রথম অংশটুকু শুধু মার্ক করে দিব যে আমরা সব পড়ে ফেলেছি। আর একটা ছোট্ট প্যারা বাকি আছে, সেই প্যারাটাও আমরা পড়বো। আমরা মূলত সব পড়ছি, তারপরে ৫-১০টা লাইন হয়তো বা এক্সট্রা পড়তে হবে, সেইটা আমি তোমাদেরকে পড়াই দিচ্ছি। কোন পাশ থেকে ধরে কোন পাশে শেষ করলাম। তাহলে চলো, পেশি টিস্যু গঠন ও কাজ। এখানে একটা এমসিকিউ আসবে, আমাদের পেশি কোথা থেকে আসে? ভ্রূণের মেজোডার্ম থেকে। আমরা সবাই জানি একটোডার্ম, এন্ডোডার্ম, মেজোডার্ম। মনে রাখতে হবে একটোডার্ম বেসিক, একটো মানে বাইরে, একটোডার্ম থেকে আসে ত্বক। মেজোডার্ম, মেজোডার্ম থেকে আসে পেশি, রক্ত, মাঝামাঝি এন্ডোডার্ম, এন্ডোডার্ম থেকে আসে ভেতরের অঙ্গগুলা, যকৃত প্লাস অন্যান্য অঙ্গ। বেসিক আইডিয়াটা দিয়ে দিলাম। এইটা হলো বেসিক আইডিয়া। ওকে, রাইট। পেশি টিস্যুর বৈশিষ্ট্য, পেশির কোষগুলা লম্বা তন্তুর মতো, সেই জন্য এদেরকে পেশিতন্তু বলে। পেশিতন্তুর বাইরের আবরণকে কি বলে? বাইরের প্রতিটা কোষের বাইরের আবরণকে বলে সার্কোলেমা, আর সাইটোপ্লাজমটাকে বলে সার্কোপ্লাজম। সার্কো মানে পেশি। এই তো, প্রত্যেকটা কোষের মধ্যে নিউক্লিয়াস থাকে, একটা হতে পারে বা একাধিক হতে পারে। এইটা কথা জানতে হবে। যেই জিনিসটা আমরা এখন পড়বো সেইটাই, এইটাই শুধুমাত্র আমি নতুন পড়াতে যাচ্ছি। এতক্ষণ যা পড়াইছে আমাদের মূল পড়া শেষ, শুধু এটা একটা অতিরিক্ত পড়া। অতিরিক্ত পড়া, ভাইয়া অতিরিক্ত পড়াটা কি? অতিরিক্ত পড়াটা কি? এই যে এইটা হলো অতিরিক্ত পড়া। এইখানে যে ছবিটা দেখতে পাচ্ছ, এই পুরাটা একটা এইবার একটা অসাধারণ জিনিস পড়াবো। এই তথ্যটা আজকের দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পড়া। এতক্ষণ যা পড়েছি সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু এইটা তার চেয়েও গুরুত্বপূর্ণ। একটা পেশির কোষটা নিজেই কত ছোট। ধরো আমার এই কলমটা একটা পেশির কোষ।
এই কলমটা কিভাবে তৈরি, এই এই কোষটাই তো মাইক্রোস্কোপে দেখতে হয়। এই কোষের ভেতরে তাকাবো এবার আমরা। এইটা পুরাটাই একটা পেশির কোষ। ভাইয়া, এই কোষের ভিতরে দেখো আরো কতগুলো এরকম বান্ডিল, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এই যে কোষের ভিতরে বান্ডিল, এই বান্ডিল গুলাকে বলে মায়োফাইব্রিল। শব্দটার দিকে তাকাও, মায়োফাইব্রিল। মায়ো মানে কি? যেখানেই দেখিবে মায়ো, মায়ো মানেই পেশি, মায়ো কথাটা মানেই পেশি। ফাইব্রিল মানে সুতার, সুতা, পেশির সুতা, সুতার ছোট ভাই, সুতার ছোট ভাই মায়োফাইব্রিল। সুতার ছোট ভাই মায়োফাইব্রিল। ক্লিয়ার? পরীক্ষায় যদি প্রশ্ন আসে পেশির কোষগুলো কি দিয়ে গঠিত, উত্তর করবা মায়োফাইব্রিল। ভাইয়া, এখানকার প্রত্যেকটা একটার মধ্যে অনেকগুলো মায়োফাইব্রিল আছে, আশা করি সবাই দেখতে পাচ্ছ। এখন এর পরের ধাপে ঢুকবো। এইবার প্রত্যেকটা মায়োফাইব্রিল কি দিয়ে গঠিত দেখো তো। তাহলে একজন বলছে তাহলে দুটা শব্দ শিখলাম, পেশি, পেশি কথাটা মায়ো মানেও পেশি, সার্কো মানেও পেশি। প্রতিশব্দ, এরা একে অপরের প্রতিশব্দ। যেখানেই পাবা সার্কো, যেখানেই পাবা মায়ো, দুইটা মানেই পেশি। দ্যাটস ট্রু। যে এটা চিন্তা করেছো ওর জন্য অনেক অনেক ভালোবাসা। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, তাহলে সবাই তাকায় দেখো, দেখো এইটাকে বলা হচ্ছে, তুমি তাকায় দেখো, এই প্রত্যেকটা, এই প্রত্যেকটাকে, ভেরি গুড, এই প্রত্যেকটাকে বলা হচ্ছে মায়োফাইব্রিল। এখন আমরা মায়োফাইব্রিলের ভিতরে দেখব, প্রত্যেকটা মায়োফাইব্রিলের ভেতরে দেখব মায়োফাইব্রিলের গঠন কেমন। দেখো মায়োফাইব্রিলের গঠন কেমন, তাকায় দেখো, যদিও এখানে সাদা। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ পড়া। দেখি দেখি, এই পুরাটা একটা পেশির কোষ, এই প্রত্যেকটা কোষের ভিতরে অনেকগুলো মায়োফাইব্রিল, তার মধ্যে একটাকে বের করে আনলাম। ওই মায়োফাইব্রিল আবার দুইটা জিনিস নিয়ে গঠিত। কিরকম দুইটা জিনিস? ছবিটাকে বড় করি, দেখো তো, এই জায়গায় দুই রকম জিনিস দেখা যাচ্ছে, একটা হলুদ আর একটা লাল, একটা হলুদ আর একটা লাল, হলুদ আর লাল। এই লালটাকে বলে মায়োসিন, হলুদটাকে বলে অ্যাক্টিন। শব্দ দুইটার দিকে তাকাও, অ্যাক্টিন আর মায়োসিন। ভাইয়া রে, আমরা যে নড়াচড়া করতেছি, এই যে আমার হাতটা নড়তেছে, প্রত্যেকটা পেশি কোষের অ্যাক্টিন এবং মায়োসিন গুলা সামনে পেছনে যাতায়াত করতেছে বলেই নড়াচড়া করতেছে। ভাইয়া, আমি এটার কিছুই বুঝি নাই, এগুলো কি পড়াচ্ছেন? একটা দারুণ ছবি দেখো, আজীবনের জন্য এটা পড়া হয়ে যাবে। আমাদের 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 শরীর নড়াচড়া করে মূলত এই অ্যাক্টিন এবং মায়োসিন দিয়েই। জাস্ট এই ভিডিওটা আমরা দেখব, এবং এই ভিডিওটা দেখলেই আমরা একদম ক্লিয়ার হয়ে যাব, একদম ক্লিয়ার হয়ে যাওয়ার চেষ্টা করব। একটা অ্যানিমেশন দেখে ফেলো, তাহলে 100তে 100 ক্লিয়ার হয়ে যাবে। কেমন ভাই অ্যানিমেশনটা? এইটা দেখার চেষ্টা করি। চলেন শুরু করা যাক, চলো। ভেরি গুড। মাসল কন্ট্রাকশন, কিভাবে পেশি নড়াচড়া করে, ওর কথা শোনার দরকার নাই আমার। তাইলে ছবির দিকে তাকাও, ছবির দিকে তাকাও। এইটা একটা বড় মাংস, বড় মাংসের মধ্যে এইটা একটা খণ্ড, এই খণ্ডের মধ্যে এইটা হলো একটা মাসেল সেল। দেখো লেখা আছে মাসেল সেল। এই মাসেল সেলের ভিতরে তাকায় দেখো, ছোট ছোট সাদা সাদা, এই ছোট ছোট সাদা গুলা আমরা এখন পড়বো। আমাদের লেয়ার কয়টা? এইটা একটা, ওর ভিতরে এইটা একটা, ওর ভিতরে এইটা একটা, কতগুলো লেয়ার দেখতে পাচ্ছো?
এইবার আমরা ঢুকবো ভিতরে, সবার গভীরে ঢুকতেছি আমরা, ছবির দিকে তাকাও। চলো এইবার ভেতরের দিকে যাচ্ছি। এই যে উদ্দীপনা আসলো, কি আসলো? উদ্দীপনা। উদ্দীপনাটা কোথা থেকে আসলো? ব্রেন থেকে। এইটা হলো নার্ভ, নিউরন। এটা আমাদের নিউরন, নিউরনের নিচের অংশটা। নিউরন কি পাঠাইলো? নিউরন পাঠালো উদ্দীপনা। ব্রেন বলল হাতটাকে সোজা কর, বাঁকা কর। আসলো উদ্দীপনা, আসলো। যখনই উদ্দীপনা আসলো, দেখো এই যে উদ্দীপনাটা মাসলে ঢুকলো, মাংসের মধ্যে ঢুকলো। দেখো ঢোকা মাত্র কি হবে? এই যে ভেতরে অ্যাক্টিন এবং মায়োসিন, ছবির দিকে তাকাও। এইটা মায়োসিন, অ্যাক্টিন, অ্যাক্টিন মায়োসিন। তাকায় দেখি। একটা অংশ মোটা, একটা অংশ চিকন, মোটা এবং চিকন। দেখাবে এখনই। এই যে দেখো, এইবার আসল ছবিটা। মায়োসিন, অ্যাক্টিন, মায়োসিন, অ্যাক্টিন। দেখো এরা এরকম নড়াচড়া করতেছে। লেগে গেল অ্যাক্টিন মায়োসিন, তারা একে অপরের সাথে লেগে গেল। দেখো টানা হ্যাচড়া করবে। টানা, এই যে টানলো, নিয়ে আসলো। শক্তি খরচ হচ্ছে, শক্তি। এক সেকেন্ড আর একটু পানি খাই। চিল্লাতে চিল্লাতে ক্ষুধা লেগে গেছে। ওয়েট ফর এ ওয়াইল। তাহলে আমরা এই জায়গায় একটা দারুণ ছবি দেখছি। ও ভাই ও বোনেরা, তোমরা ছবিতে কি দেখতে পাচ্ছ? এইটা অ্যাক্টিন আর এইটা মায়োসিন। এই মায়োসিন গুলা অ্যাক্টিনের গায়ে লাগে, অ্যাক্টিন গুলা নড়ে। অনেকগুলো অ্যাক্টিন থাকে একটা কোষের মধ্যে, এরকম শত শত কোষ। সবগুলাই যখন নড়ে তখন তুমি হাতটাকে বাঁকা করতে পারো। এটাকে খুললা, বাঁকা করলা, যখনই বাঁকা করো, যখনই খোলো, মনে রাখবা একদম ভেতরে অ্যাক্টিন আর মায়োসিন নড়াচড়া করতেছে। তুমি যদি মেডিকেলে চান্স পাও, মেডিকেলে চান্স পাইলে তুমি এই জিনিসটা আরো ভালো করে শিখবা। একদম প্রথম মাসে, দ্বিতীয় মাসে তুমি এইটা নিয়ে পড়বা। এইটার উপরে তোমার পরীক্ষা হবে। আপাতত জিনিসটা কিভাবে কাজ করে যতটুকু না জানলেই নয়, আমি তোমাকে বুঝাই দিলাম। আশা করি এইটুকু বুঝতে পারছো। আর আরেকটা জিনিস আমাদের লাগবে, এই ছবিটা শুধু লাগবে। সবাই ছবির দিকে তাকাও। এইখানে এই জিনিসটার কথা বলা হয়েছে। তাহলে এই যে এইটা একটা মাসেলের ভিতর, এটা একটা, এইটা একটা, এটা একটা কোষ। এই যে দেখো কোষের ভেতরে এটা একটা মায়োফাইব্রিল। এই একটা মায়োফাইব্রিল, পুরাটা কোষ, কোষের ভিতরে একটা মায়োফাইব্রিল। এই মায়োফাইব্রিলের ভেতরে তাকায় দেখো, এইটাকে আবার ছোট ছোট কয়েকটা ইউনিটে ভাগ করা হয়েছে। এই যে প্রত্যেকটা ইউনিট, এই ইউনিটটাকে বলে সার্কোমিয়ার। তাহলে সার্কোমিয়ার অ্যাক্টিন আর মায়োসিনের ইউনিট, যে ইউনিটটা আলাদা আলাদা ভাবে কাজ করে। এই অংশটুকু নড়বে, এই অংশটুকু নড়বে, এগুলো ছোট্ট ছোট্ট থেকে ছোট্ট ভাগ। বুঝাতে পারলাম? এবং এই রকম আছে বলেই আমরা আলটিমেটলি মাংসটাতে এরকম দাগ অনুভব করি। এই যে দেখো, কেন এটাকে রৈখিক পেশি বলা হচ্ছে? এই যে দাগ, দাগ, দাগ। এইরকম দাগ আসার কারণ কি? এইরকম দাগ আসার কারণ এই যে এইটা থাকা, দেখো এইগুলো আছে বলে এরকম দাগ তৈরি হচ্ছে। যেই জায়গায় অ্যাক্টিন মায়োসিন আছে সেই জায়গাটাতে লাল, যেই জায়গাটাতে নাই সেই জায়গাটা হলুদ।
এই জন্য এটাকে রৈখিক পেশি বলা হয়। তো তোমাদের বইয়ে এই কথাটাই বলা আছে। আশা করি পারবো, আমরা বেসিক আইডিয়াটা হয়ে গেছে। দেখো একদম এ টু জেড বুঝতে পারবা। তাহলে কোষের ভিতরে, প্রত্যেকটা কোষের ভিতরে মায়োফাইব্রিল থাকে। এই মায়োফাইব্রিল কোন সুতা দিয়ে তৈরি? অ্যাক্টিন এবং মায়োসিন। এই দুইজন একে অপরের সাথে সংকুচিত হয়, এদেরকে একত্রে সার্কোমিয়ার বলে। এই সার্কোমিয়ারটাকে একক হিসাবে গণনা করা হয়। কি সুন্দর ছবিতে দেখতে পাচ্ছ, আশা করি বুঝতে পারবা। তাহলে পেশির কোষগুলা নড়াচড়া করতে পারে, সংকোচন প্রসারণ ক্ষমতা দেখতে পাচ্ছি। অ্যাক্টিন ও মায়োসিন তাদের মধ্যে আন্তঃক্রিয়া হয়, সেই জন্যই সংকোচন প্রসারণ হয়। এদের জন্ম মেজোডার্ম থেকে, আশা করি পারবা। এবং পেশি কোষগুলোর মধ্যে তেমন কোনো ফাঁকা জায়গা নাই, তাদের মধ্যে শুধু কোষ থাকে, মাতৃকা থাকে না। লাস্ট পড়া, পেশির মধ্যে ৭৫% পানি, বাকিটুকু কঠিন পদার্থ। তাকায় দেখো তো প্রত্যেকটা লাইন আমরা পড়তে পারলাম কিনা। আর কোষগুলার অপর নাম মায়োসাইট, যেটা মায়োব্লাস্ট, জন্মের সময় নাম হয় ব্লাস্ট। দেখো প্রতিটা পয়েন্ট তোমরা কি বুঝতে পারলা? জি শায়েক, আমার মেসেজে ড্রপ করলাম, যেই মেসেজটা ড্রপ করলাম সেইটা ব্রেনের মধ্যে ঢুকলো কিনা আমার শায়েখরা, মুমিন বান্দারা? ঠিক আছে, শিহাব সুলতান বুঝতে পেরেছি, ভেরি গুড। চলো কিছু লাইভ কুইজ খেলা যাক, কিছু লাইভ কুইজ খেলা যাক। বলো, সবাই উত্তর করো। সাবাস, সবার জন্য অনলাইন ভালোবাসা, যারা সঠিক পারতেছো সবার জন্য অনলাইন ভালোবাসা। ভেরি গুড। উত্তর কি? সাবাস, ভেরি গুড। ঠিক আছে, সাবাস। ওয়েট, ভেরি গুড সার্কোমিয়ার। আগে থেকে সাউন্ড একটু কম মনে হচ্ছে। বিশ্বাস করো, এটা নিয়ে আমি এত পেরেশানির মধ্যে আছি, সাউন্ড যে কেন কম আজকে এখন পর্যন্ত আমরা এটা ঠিক করতে পারলাম না। এটা নিয়ে গত 1 বছর ধরে সাফার করতেছি। পুরো কম্পিউটারটাই চেঞ্জ করে ফেলা ছাড়া আর তো কোনো গতি আসলে নাই আমার হাতে। তো ভাবছি সেটাই করব আর কি, পুরা কম্পিউটারটাই চেঞ্জ করে ফেলবো। আমি চেষ্টা করব সব ঠিক আছে, সব ঠিক আছে। আচ্ছা, লাস্ট প্রশ্ন, তোমরা আমাকে বলো, যদি পরীক্ষায় প্রশ্ন আসে, এই শব্দটা যদি আসে, আমার মাইক্রোফোন ঠিক আছে, আমার পিসির ব্রাউজারের সমস্যা, পিসির ব্রাউজারের সমস্যা।
ভেরি গুড, তাহলে উত্তর হলো হৃৎপেশি। ভেরি গুড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, সাবাস। তাহলে আমরা দেখি তো কতটুকু পড়ে ফেললাম। আমরা যতটুকু পড়লাম আশা করি আমরা এইটুকু সবাই পারবো। বাকি অংশটুকু দেখি পেশি থেকে আর কি কি আছে। আশা করি আমরা বেসিক আইডিয়াটুকু পেয়ে গেছি। যদিও আরো 2-3টা টপিক আছে, সেটা হলো কি পেশির কাজ কি, পেশির সাধারণ ধর্ম কি, পেশির সাধারণ ধর্ম কি, অসাধারণ ধর্ম কি, সাধারণ ধর্ম কি। দেখো এটা এমসিকিউ আসবে, এটা থেকে কোনো রিটেন প্রশ্ন আসবে না। প্রিয় ভাই ও বোনেরা, স্থিতি, এটার প্রথম কথা হলো প্রশ্ন কি আসবে সেইটা বুঝা। ও ভাই বোনেরা, এইখান থেকে প্রশ্ন আসবে নামগুলা। এখান থেকে ভাইয়া স্লো পড়াইতেছে, ভাইয়া একটু তাড়াতাড়ি পড়িয়ে শেষ করে দেন, ভাইয়া স্লো পড়াচ্ছে। আমি যতটুকু লাগবে ততটুকুই পড়াচ্ছি, চাইলেও এর যে দ্রুত পড়ালে তোমাদের প্রতি অবিচার করা হবে। যদি শেষ করতে না পারি আরো একটা ক্লাস আমি নিব। এত পিটায় লাভ কি? তোমার পরীক্ষা, আলটিমেটলি পরীক্ষা হবে আরো 8 মাস পরে, আর এই 1.5 মাসের মধ্যে সিলেবাস শেষ করলেই হচ্ছে। তো সিলেবাস শেষের খুব কাছাকাছি আমরা, এতটা অস্থির হওয়ার দরকার নাই। যদি লাগে আমি আরেকটা ক্লাস নিব 1 ঘন্টার, কিন্তু আমাকে টপিকটা পুরাটা পড়াতে হবে। আমি যদি এই অংশটুকু না বুঝায় চলে যাই, আমি যেতেই পারি, জাস্ট বলতে পারি, কিন্তু এইটা তোমার কাজে লাগবে না। আমার দায়িত্ব তোমাকে পুরাটা পড়াই দেওয়া। তোমাদের সবাইকে বলে দিই, লিখে রাখো এখানে, এখানে সবাই লিখে রাখো। এমসিকিউ আসবে, কি আসবে এমসিকিউ? এমসিকিউ আসবে, এমসিকিউ গুলা হলো নাম থেকে, এমসিকিউ গুলো আসবে নামগুলা। একটা পেশির সাধারণ ধর্ম, এখান থেকে একটা খ মার্কের প্রশ্ন আসতে পারে। 1 নাম্বার কথা দেখো, পেশি স্থিতিস্থাপক, অর্থাৎ পেশিটা টানে ছাড়ে দিলে আগের জায়গায় ফিরে আসবে। এটা মেনে নাও, এটা মেনে নাও। স্থিতিস্থাপক না হলে তুমি হাত নড়াইতে পারতা না। তারপর পেশিতে উত্তেজনা তৈরি করতে পারবা। উপর থেকে, উপর থেকে কমান্ড আসে বলেই পেশিটা তুমি নড়াতে পারো। এই যে হাতটাকে আমি এরকম করলাম, কারণ আমার ব্রেন চাচ্ছে, ব্রেন এখানে সিগন্যাল দিচ্ছে, এটা উত্তেজিত হচ্ছে, এটাকে বলে উত্তেজনা, এক্সাইটেবিলিটি। পেশির মধ্যে একটা টান আছে, দেখো এই যে মাংসটা আমি সোজা করছি, তুমি টাচ করে দেখো কিছুটা শক্ত শক্ত, এই যে কিছুটা শক্ত শক্ত, এইটার নামই পেশি টান। মানুষ মারা গেলে দেখবা শরীরটা থলথলে হয়ে যায়, এই শক্ত ভাবটা থাকে না, এইটার নাম পেশি টান। মানুষ মারা গেলে আর এই পেশি টান থাকে না, এটার নাম টনিসিটি। আর খুব গুরুত্বপূর্ণ, তুমি তুমি যদি 2 কিলোমিটার দৌড়াও, দেখবা তুমি ক্লান্ত হয়ে গেছো, পেশিটা ক্লান্ত হয়ে যায়, এই ক্লান্ত হয়ে যাওয়ার নাম অবসাদ। বুঝাতে পেরেছি? এরপর দেখো পরিবাহিতা, তুমি যদি পেশির এক জায়গায় উদ্দীপনা দাও, সেটা পুরো জায়গায় ছড়ায় যাবে। তুমি যদি এই জায়গায় শক খাও, ওই কারেন্টের শকটা কিন্তু এই জায়গাতেও বুঝতে পারবা। শক পুরো জায়গায় শকটা ছড়ায় যায়, পরিবাহিতা। লাস্ট ওয়ান, এইটাই পরীক্ষায় আসবে ভাইয়া, নিঃসার কাল। এইটা পরীক্ষায় আসবে, ভেরি ইম্পর্টেন্ট, নিঃসার কাল। এইটা পরীক্ষায় আসবে, সবাইকে এটা আলাদা করে পড়তে বলতেছি, সবাই মনোযোগ দাও। নিঃসার কাল, হোয়াট ইজ নিঃসার কাল? আমরা যদি একটা গ্রাফ আঁকি, ধরো তুমি একটা পেশির মধ্যে কারেন্ট দিলা, কারেন্ট, কারেন্ট দেওয়ার ফলে পেশির মধ্যে কারেন্টটা এরকম উত্তেজিত হলো, পেশিটা, সেই উত্তেজনাটা একটু পরে কমে গেল। এইটুকু এখানে সময় লাগলো 3 সেকেন্ড, পেশির মধ্যে একটা কারেন্ট দিলা, পেশিটা উত্তেজিত হলো, 1.5 সেকেন্ড পর আবার কমে গেল। এখন ভাইয়া তুমি আবার কারেন্ট দিবা, এখানে তুমি আবার কারেন্ট দিলা, প্রথমে একবার কারেন্ট দিলা, পেশির মধ্যে উত্তেজিত হলো, নেমে গেল, পেশির মধ্যে তুমি আবার কারেন্ট দিলা, এই যে আবার কারেন্ট দিলা, আবার উত্তেজিত হবে, কিন্তু এইখানে মাঝখানের 1 সেকেন্ড, দেখো তুমি আবার কারেন্ট দিলা, কিন্তু দেওয়ার পরে সাথে সাথে কিন্তু পেশিটা উত্তেজিত হইল না, সে এই জায়গায় 1 সেকেন্ড একটা রেস্ট নিল, তারপর গিয়ে উত্তেজিত হলো। এই যে মাঝখানের 1 সেকেন্ড, এইটাকে বলে নিঃসার কাল। অর্থাৎ ব্যাপারটাকে এভাবে তুলনা করতে পারো, তুমি খাচ্ছ, মুখের মধ্যে খাবার আছে, ওইটা ঢোক গিলা পর্যন্ত তুমি আরেকটা খাবার ঢুকাইতে পারবা না,
পেশি একবার উত্তেজিত হওয়ার পর আরেকবার উত্তেজিত হতে কিছুটা সময় বিরতি নেয়, যে এই সময় তুমি চাইলেও পেশিটাকে আবার উত্তেজিত করতে পারবে না। এইটাকে বলা হয় নিঃসার কাল। এটাকে বলে নিঃসার কাল বা অবসরকালীন সময়, অবসর বা রেস্ট। এটা পরীক্ষায় আসবে, এইটা পরীক্ষায় আসবে। ঠিক আছে, পারবো আমরা? ওকে, ডান। পেশির কাজ রিডিং পড়লে পারবা। এইটা তোমার কাজ, অবস্থান অনুযায়ী, গঠন অনুযায়ী, কাজ অনুযায়ী পড়া শেষ। এইটা পড়া শেষ। মসৃণ পেশি, প্রত্যেকটা লাইন পড়া শেষ। শুধু এইটুকু পড়ানো হয়নি, এইটুকু এখন পড়াবো। এখানকার প্রত্যেকটা লাইন পড়া শেষ, এ টু জেড। একটা ঘোষণা দিয়ে রাখি, ঘোষণা, আজকে যারা ক্লাস করছো কালকে ওপেন পরীক্ষা নিব এই বিষয়ের উপর, আগামীকাল আবার ক্লাস বাকি অংশটুকুর জন্য শনিবার, যেহেতু চ্যাপ্টারটা বাকি আছে যারা আজকে নিয়েছো সবার জন্য। কিন্তু কালকে ক্লাসের পূর্বে পরীক্ষা হবে, কালকে ক্লাসের পূর্বে পরীক্ষা, ক্লাস 8টায়। কিন্তু যতটুকু পড়ালাম শুধু পেশির উপরে পরীক্ষা নিব। একজনের ডিএমসি রুমার গ্রুপে ক্লাস 8টায়, কিন্তু পরীক্ষা। যা পড়ালাম শুধু এই টপিকের উপরে, পেশি টপিকটা পুরোটাই শেষ করে দিব। 7:30 থেকে 8টা টপ 3কে লাইভ ক্লাসে পুরস্কার দিব। যারা 1, 2, 3 হবে পুরস্কার থাকবে। টপ 3কে আমরা পুরস্কার দিব আগামীকাল। তাহলে ক্লাস কি এখানে কালকেও দেওয়া হবে? হ্যাঁ, আগামীকালকেও 8টার দিকে ক্লাস। জান্নাতুল মাওয়া, তুমি বোধহয় তোমার বিকাশ নাম্বার দাও নাই, আমরা কিন্তু সবাইকে প্রাইজ পাঠাইছি। মাওয়া, তোমার প্রাইজটা বাকি আছে, তোমার বিকাশ নাম্বারটা আমি পাইনি। তুমি মাওয়া রিফাত ভাইকে মেসেজ দিয়ে টপিক এটা গ্রুপে পোস্ট করে দাও। মাহারেফ, আজকের ক্লাস, আজকের ক্লাসে যা পড়ালাম বা পেশি, শুধু পেশির অংশটুকু, টপ 3কে পুরস্কার দিব। এইটা পোস্ট করে দাও গ্রুপে। আমার ছবিটা কে একজন তুলে ডিএমসি টিমার্স গ্রুপে পোস্ট করে দিও। ড্রিম নোট সব দেওয়া আছে মোস্তফা, আমার যতদূর মনে ড্রিম নোট সব দেওয়া আছে। ওকে, ফাইন। এগুলো সব পড়া হয়ে গেছে, সব রিডিং পড়লেই বুঝতে পারবা। প্রত্যেকটা কথা এ টু জেড পড়া হয়েছে। মানুষের শরীরে কয়টা পেশি? 656। তা আমরা যে কথাটা বলছিলাম এই জায়গায় বইয়ের মধ্যে একটা জায়গায় স্পষ্ট করে বলে দিয়েছে। ওকে, এই পর্যন্ত পরীক্ষা, এই পর্যন্ত পরীক্ষা। আজকে আর 10 মিনিট, আজকে আর 10 মিনিট পড়াবো দুইটা টপিক। দুইটা টপিক, একটা এইটা কঙ্কাল পেশির প্রকারভেদ, লাস্ট ওয়ান, আরেকটা এইটা। ও ভাই বোনেরা, তাকায় দেখো, মন দিয়ে দেখো, এই দিকে তাকাও, এটা বুঝার চেষ্টা করো। এইটা, এইটা বুঝার চেষ্টা করো। এইটা একটা পেশির কোষ, ভালো করে দেখো। এইটা একটা কোষ, এই কলমটা, এই কোষের চারপাশে যে আবরণ সেইটাকে বলে সার্কোলেমা, রাইট? এইটা আরেকটা পেশি কোষ, এইটা আরেকটা পেশি কোষ, এইটা আরেকটা পেশি কোষ। এই 4টা পেশি কোষ তুমি এক করলা, 4টা পেশি কোষ তুমি এক করলা। অনেকগুলা পেশি কোষ যখন তুমি এক করবা, এই যে এক করার পর যে বান্ডেলটা তৈরি হলো, এই অনেকগুলো পেশি কোষের যে বান্ডিল, এই বান্ডিলটাকে বলে
পেশি কোষের গুচ্ছ, এমসিকিউ আসবে। এই পেশি কোষের গুচ্ছটাকে বলে এই পেশি কোষের গুচ্ছটাকে বলে ফেসিকুলাস। এই যে বান্ডিল, এই বান্ডিলটাকে বলে ফ্যাসিকুলাস। এই বান্ডিলটার উপরে আরেকটা আবরণ থাকে, এই আবরণটাকে বলে, এই ফ্যাসিকুলাসের আবরণটাকে বলে পেরিমাইসিয়াম। এটা মুখস্থ করবা, এইটা এমসিকিউ আসবে। ডান, এইটা এই জায়গায় দেওয়া, এইটুকুই আসবে। ওকে, লাস্ট ওয়ান, লাস্ট পড়া। ঐচ্ছিক পেশি কয় রকম? একদম লাস্ট পড়া প্রিয় ভাই ও বোনেরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস শেখাবো, কিন্তু 5 মিনিটে শেখাবো। দেখো, আমাদের যে বিভিন্ন মুভমেন্ট, এই মুভমেন্ট গুলোর নাম আছে। যেমন আমি হাতটাকে বাঁকাইলাম, এই জয়েন্টটাকে বাঁকাইলাম, এইটাকে বলে ফ্লেকশন বা ভাঁজ করা। ভাঁজ করার অপর নাম কি? ফ্লেকশন। ভাঁজ করা, এটার নাম ফ্লেকশন। যেই মাংসটা ভাঁজ করে তাকে বলে ফ্লেক্সর। যেই মাংসটা ভাঁজ করে তাকে বলে ফ্লেক্সর। খুব গুরুত্বপূর্ণ। দেখো, সবাই হাত দাও, এটা কিন্তু একদম বাস্তবের সাথে জড়িত। সবাই নিজের হাতটা সোজা করো, সবাই হাতটা সোজা করো। ক্লাসটা ইউটিউবে আপলোড দিব, কোনো চিন্তা করো না। সবাই হাতটা সোজা করো। এইবার হাতটা, তোমার এই হাতটা এখানে রাখো, হাতটা ভাঁজ করো, দেখবা এই মাংসটা শক্ত হয়ে গেছে। দেখো তো হয় কিনা। যদি শক্ত হয় তাহলে বুঝবা এই মাংসটা যেটা শক্ত হলো, এই যে শক্ত হওয়া মাংসটার নাম বাইসেপস। তাহলে তোমার হাতকে ভাঁজ করে কোন মাসল? উত্তর হলো বাইসেপস। হয়েছে? দেখো, আমরা যেরকম করি কোন মাসেলটা দেখাই, উত্তর হলো বাইসেপস। এইবার ভাঁজ করা হাতটাকে তুমি সোজা করো, সোজা করলে নিচের দিকের মাংসটা দেখবে শক্ত হইছে। এইটা, এই যে এখন নরম ঢিল, এটাকে সোজা করলেই দেখবা নিচের মাংসটা শক্ত টনটনা হয়ে গেছে। এই যে হাতটাকে প্রসারণ করা, এটা কি আসলো? হাতটাকে প্রসারণ। মহিমা তোমার আপন ফুপা নাকি? মহিমা তোমার আপন ফুপা? মেডিসিন, উনি কোথায় আছেন? উনি এখন কোথায় আছেন? এইটার নাম প্রসারণ। প্রসারণের ইংরেজি নাম এক্সটেনশন। এইটা হলো ফ্লেক্সন, এইটা হলো এক্সটেনশন। আমরা মনে রাখবো এইখানে যে মাংসটা, এইটার নাম ট্রাইসেপস। ট্রাইসেপস, এটা এমসিকিউ আসবে। তুমি মনে রাখবা এক্সট্রা এক্সটেনশন করে ট্রাইসেপস মাসল, ট্রাইসেপস পেশি। এই নড়াচড়াগুলো আমাদের পেশি দ্বারা নির্ধারিত হয়। আচ্ছা মহিমা, ঠিক আছে।
ওকে, তাহলে এইটার নাম বাইসেপস, এটার নাম ট্রাইসেপস। ঠিক আছে, এই দুটো এমসিকিউ আসবে ভাইয়া আপুরা, বাইসেপস এবং ট্রাইসেপস। আগেই বলে দিলাম, একটা হাতকে ভাঁজ করে, একটা হাতকে সোজা করে। এইবার দেখো, আমি এইভাবে সোজা হয়ে দাঁড়িয়ে আছি, হাতটাকে দূরে নিয়ে গেলাম। যারা হাতকে দূরে নিয়ে যায় তাদেরকে বলে অ্যাবডাক্টর, অ্যাবডাক্টর। আর দূরে যাওয়া হাতকে যারা কাছে নিয়ে আসে, দূরত্ব যতই হোক কাছে থাকুন, যারা কাছে নিয়ে আসে তাদেরকে বলে অ্যাডাক্টর, যারা অ্যাড করে, যারা কাছে নিয়ে আসে। তাহলে যে সকল পেশি দেহ থেকে দূরে নিয়ে যায় তাদেরকে বলে অ্যাবডাক্টর, আর যারা হাতকে কাছে নিয়ে আসে তাদেরকে বলে অ্যাডাক্টর। আমরা যাতে এইটা মনে রাখি, ওকে, আমরা যাতে এই কথাটা মনে রাখি, অ্যাবডাক্টর এবং পরীক্ষা কালকে ডিএমসি ড্রিমার্স অ্যাপে হবে, এবং অ্যাডাক্টর, রাইট। পেশিগুলোর নাম মনে রাখবো, ডেলটয়েড পেশি, এই পেশির নাম ডেলটয়েড, এই যে হাড় এইরকম, এইটা অ্যাবডাক্টর। আর অ্যাডাক্টরের নাম হলো ল্যাটিসিমাস ডরসি। মনে রাখবো কিভাবে, অ্যাবডাক্টরে ড আছে ডেলটয়েড, অ্যাডাক্টরে ড আছে ডরসি। কোনটা অ্যাবডাক্টর কোনটা অ্যাডাক্টর কষ্ট করে মনে রাখতে হবে ড দিয়ে। এরপর ডিপ্রেসর, নামের মধ্যেই দেওয়া, ডিপ্রেসর ম্যান্ডিবুলার, এই যে আ করলাম, আ, যেটা চোয়ালকে নিচের দিকে নামে, ডিপ্রেস মানে নিচে নামানো। দেখো ডিপ্রেসর মানে যা আমাদের কোনো কিছুকে নিচে নামায়, ডিপ্রেসর ম্যান্ডিবুলি, নামটা আসবে পরীক্ষায়। লাস্ট ওয়ান লিভেটর, যেটা উপরের দিকে তোলে, চোয়ালটাকে উপরের দিকে তোলে, চোয়ালকে নিচের দিকে নামায়, আ, ডিপ্রেসর, উপরের দিকে তোলে, লিভেটর লিফট করা। ম্যাসেটার, তুমি চাইলে ম্যাসেটার পেশি টাচ করতে পারো। তুমি যদি চোয়ালের সাথে চোয়াল লাগাও, দাঁতের সাথে দাঁত লাগাও, এই জায়গার মাংসটা শক্ত হবে। এই যে শক্ত হলো মাংসটা, এইটাই হলো লিভেটর মাংস। লাস্ট ওয়ান রোটেটর, নামটা পড়বা, পাইরিফর্মিস। ভাইয়া এই জায়গায় কি পড়ালাম, এই জায়গায় পড়ালাম 7টা পেশির নাম। আবার দেখো, বাইসেপস হাতকে ভাঁজ করে ফ্লেক্সর, ট্রাইসেপস হাতকে সোজা করে, রাইট। অ্যাবডাক্টর হাতকে দূরে নিয়ে যায়, যেটা ডেলটয়েড পেশি। অ্যাডাক্টর হাতকে কাছে নিয়ে আসে, ল্যাটিসিমাস ডরসি। ডিপ্রেসর আ, লিভেটর, ডিপ্রেসর ম্যান্ডিবুলার। লিভেটর উপরের দিকে তোলে, নাম ম্যাসেটার। আর জাস্ট ঘুরতে সাহায্য করে পাইরিফর্মিস। এখান থেকে এমসিকিউ আসবে, এইটা পড়াই দিলাম। ওকে, আব্দুর রহিম বলেছি এই সপ্তাহে ঘোষণা দিব, তাহলে এখান থেকে এমসিকিউ আসবে তোমাদের জন্য। আবার ক্লিয়ার করে বলে দিচ্ছি, আগামীকাল, আগামীকাল পরীক্ষা নিব এই অংশটুকু, আগামীকাল পরীক্ষা নিব। আজকে প্রচুর পড়ালাম, আজকে যতটুকু পড়ালাম এইটুকুই থাক। আমারও প্রচন্ড ক্ষুধা লেগে গেল তোমাদের পড়াতে পড়াতে। কালকে এই চ্যাপ্টারে পুরোপুরি আমরা শেষ করবো ইনশাল্লাহ। তবে 7:30 থেকে 8টার মধ্যে পরীক্ষা হবে ডিএমসি ড্রিমার্স অ্যাপে। মনে থাকবে, তোমরা যারা ক্লাস করেছো সবাই কালকের ক্লাসে আবার আমন্ত্রিত। আজকে যতটুকু পড়াইছি এগুলো থেকেই প্রশ্ন থাকবে, 20টা বা 25টা প্রশ্ন। সবাই কালকে পরীক্ষায় অংশ নিবা তো? আমাকে কথা দাও, পরীক্ষায় কালকে অংশ নিবা কিনা? ভেরি গুড, ইনশাল্লাহ এক্সাম হবে ডিএমসি ড্রিমার্স অ্যাপে। আমি ঘোষণাটা আবার আমি ঘোষণাটা আবার দিয়ে দিচ্ছি, চিন্তা করার কোনো কারণ নাই। তাহলে চলো আজকের মতো শেষ করছি, কালকে আবার দেখা হচ্ছে। এই ক্লাসটা ইউটিউবে আপলোড করে দেওয়া হবে, নো চিন্তা। আসসালাম।